রাইট, শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM, সারা বিশ্বের ওয়ান অফ দ্য লার্জেস্ট বাংলা নেটওয়ার্ক, রেডিও নেটওয়ার্ক আমি বলবো। এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, ভূত এফএমে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আশা করছি সবাই ভালো আছেন। গত সপ্তাহে আমরা যেরকম একটু শীত মোটামুটি কেটে গিয়েছিল, এই সপ্তাহে আবার শীতটা জেঁকে বসতে শুরু করেছে এবং আশা করছি যে শীতের এই আমেজে, এই মিষ্টি মিষ্টি আমেজে এবং এই কনকনে আমেজে আপনারা সবাই অনেক বেশি উপভোগ করবেন আজকের স্টোরিগুলো। কারণ আমি আগেই আমার আমি একটা পোস্ট দিয়েছি ফেসবুকে, আপনারা সবাই নিশ্চয়ই দেখেছেন যে আসলে বেশ কিছু স্পেশাল স্টোরিজ আজকে আপনাদের জন্য রয়েছে আমাদের এই এপিসোডে। সো কেউ মিস করবেন না। পুরোপুরি আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে জেগে থাকতে হবে এবং আমাদের সাথে থাকতে হবে। এবং শুরুতে জানিয়ে দিই কিভাবে আমাদের সাথে কমিউনিকেট করবেন আপনারা। মাঝে মাঝে আপনারাও কথা বলবেন, আপনাদের কথাগুলো আমরা পড়ে শোনাবো, সেটা SMS এ হোক বা ফেসবুকে হোক। আপনারা অবশ্যই আমাদের সাথে কমিউনিকেট করবেন। আমাদের যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি আমাদেরকে ইমেল করে আপনার ঘটনা পাঠাতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে, which is very important, যে আপনারা ঘটনা পাঠাবেন। এবং সেটার ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে। যদি আমার সাথে আপনি ফেসবুকে কানেক্টেড থাকতে চান, যদি কমেন্ট করতে চান, যদি জানাতে চান যে কোন ঘটনাগুলো আপনার বেশি ভালো লাগছে বা যে কোনো কিছু, আপনি চাইলেই চলে যেতে পারেন www.facebook.com/radio.furti অথবা www.facebook.com/bhutfm.russell। একদমই সন্দেহ রাখবেন না যদি আপনার ফেসবুকের পরে স্ল্যাশ দিয়ে আপনি লিখেন BHWTFM.RUSSELL। হ্যাঁ, এটা রিয়েল পেজ এবং অনেক 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 এলোমেলো পেজের মধ্যে থেকে আপনারা বেরিয়ে এসে এই পেজটাতে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন। আমি অলরেডি একটা পোস্ট দিয়েছি, আপনারা দেখতে পাবেন। আজকে যারা পার্টিসিপেট করছে ভূত এফএমে তাদের সবার সেখানে একটা ছবি দেওয়া আছে। সো কথা না বাড়িয়ে আমরা সরাসরি ঘটনায় চলে যেতে চাই। আমাদের শুরুতেই এই বছরে প্রথমবারের মতো আমাদের এইখানে আবারও এসেছেন ডক্টর আলিফ, এবং আমরা শুরুতেই ডক্টর আলিফের কাছে একটা ঘটনার জন্য যাব। এবং যে ঘটনাটি তিনি কালেক্ট করেছেন ঢাকার বাইরে কোনো একটা জায়গা থেকে, আমি বলেছিলাম তাকে যে এই ইয়ারে প্রথম যে এপিসোডটি রয়েছে সেই এপিসোডে তাকে ইনভাইট করেছিলাম, বাট উনি পারেননি আসতে, বিকজ তিনি এই স্টোরিটার জন্য ঢাকার বাইরে গিয়েছিলেন, একটা কাজে গিয়েছিলেন এবং সেখান থেকে এই স্টোরিটা কালেক্ট করে নিয়ে ফিরেছেন। তো আমরা তার সাথে কথা বলবো। আলিফ, ওয়েলকাম টু ভূত এফএম। থ্যাংক ইউ রাসেল ভাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান। রাসেল ভাই অনেক ধন্যবাদ আবার আমাকে কল দেওয়ার জন্য। নো প্রবলেম। লাস্ট মান্থে আপনি আমাকে আগেই নক করেছিলেন, আপনি জানেন আসতে পারিনি কেন, তো মেনশন করেছেন সবার কাছে, ধন্যবাদ সবাইকে। হ্যাপি নিউ ইয়ার। আর আমার কিছু কাজিনরা আজকে বসে স্পেশালি শুনছে, তারা বাংলাদেশে এসছেন আর কি, কানাডা থেকে এসছেন, সুইডেন থেকে এসছেন, তাদেরকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি রাত জেগে আমার ঘটনাটা শোনার জন্য। আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা সুইডেনে যান বা কানাডায় যান, আমাদের শো কিন্তু আপনারা অবশ্যই শুনতে পারবেন ফুর্তি অ্যাপ ইউজ করে। সো ডোন্ট মিস ইট। জি, রাসেল ভাই যে ঘটনাটা বলবো, উনি আমার একজন পরিচিত আর কি, আমার পেশেন্টের পরিচিত, ওনার নাম আজহার। তো উনি থাকেন হচ্ছেন কুড়িগ্রামে। তো আমি লাস্ট মান্থে এখানে যাই আর কি ওনার কাছে এই ঘটনাটি শোনার জন্য। প্রথমে একটু ডিফারেন্ট অ্যাটিটিউড করলো, পরে তিনি ঘটনাটি বলেন যে রাসেল ভাই ঘটনাটি শেয়ার করবে না কিনা, কারণ এটা তো আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা। তো 1994 সালে তার সাথে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। 1994 সালে উনি কুড়িগ্রাম থেকে ঢাকা আসবার পথে একটি সড়ক দুর্ঘটনার সম্মুখীন হন। সেই দুর্ঘটনার সম্মুখীন হবার পরে ওনার দুই ছেলে এবং তার ওয়াইফ ছিল গাড়িতে, ড্রাইভিং সিটে তিনি ছিলেন। তো ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে উনি আপনার ইনজুর্ড হয়ে যান এবং হসপিটালে তার চোখ খোলে আর কি, অ্যাকর্ডিং টু হিম। তো হসপিটালে যখন তার চোখ খোলে এবং সবার সামনে সবাই তার পাশে দাঁড়িয়েছিল, তো উনি বুঝতে পারছিলেন না, এবং যতটুকু ওনার মনে পড়ে আর কি যে সংঘর্ষটা হয়েছিল সেটা খুবই ডেঞ্জারাস ছিল, এবং ওনার লেফট সাইডের পায়ের হাঁটুর নিচ পর্যন্ত পুরোটা কেটে ফেলা হয় এবং লেফট সাইডটা তার প্যারালাইজড হয়ে যায়। তো এরপরে প্রায় 1 মাস হসপিটালে থাকবার পর যখন বাসায় ফেরে, তো পরিবারের সবাই যখন তাকে নিয়ে বসে, তখন তাকে জানানো হয় যে ওই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাতে তার 2 ছেলে এবং তার ওয়াইফ মারা যান। ওকে। তো উনি জিনিসটাকে পরে প্রথমে গ্রহণ করতে পারেন নাই এবং সে খুবই ক্রেজি হয়ে যায় কুড়িগ্রাম যাওয়ার জন্য, কারণ সব ওই 3 জনকেই কুড়িগ্রামে দাফন করা হয় ওনাদের পারিবারিক গোরস্থানে।
তো সেই জায়গায় সে যায়। কুড়িগ্রামে যাওয়ার পরে ওই কবরস্থানের কাছে উনি অনেকক্ষণ কান্নাকাটি করে পরে আর কিছু মানে বেশি দিন দেরি না করে উনি চলে আসে ঢাকায়। এরপরে রাসেল ভাই সত্যি কথা বলতে গেলে খুব শকিং একটা ঘটনা, পরিবারের সবাই মারা গেছে, উনি একা বেঁচে আছে। ওনার মানে কাছে লাগতে থাকে যে আমাকে কেন আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলো। তো এরকম যাওয়ার পরে প্রায় 1-2 বছর যাওয়ার পরে 1997 ঘটনা বলছি, সেদিন প্রচন্ড গরম এবং ইলেকট্রিসিটি সকাল থেকে ফ্লাকচুয়েট করছে। তো ওনার ভাষ্য মতে উনি বারান্দায় দাঁড়িয়েছিলেন, মানে বারান্দায় হুইল চেয়ারে বসেছিলেন এবং স্মোক করছিলেন। এমন সময় ইলেকট্রিসিটি চলে যায়, চারপাশটা অন্ধকার হয়ে যায় এবং ওনার সাথে যেহেতু ওনার লেফট সাইডের একটা পোর্শন কেটে ফেলা হয় এবং ওটা প্যারালাইজড, তার সাথে একজন লোক রাখা হয়, মানে পরিবার থেকে একজন লোক সবসময়ের জন্য ওনার সাথে একটা ছেলে থাকে আর কি। তো সেই ছেলেটাকে সে মোমবাতি আনতে পাঠিয়ে দেয়। তো বাসায় মোমবাতি ছিল না, তো মোমবাতি আনতে পাঠিয়ে দেওয়ার পরে তিনি বারান্দায় বসেছিলেন। হঠাৎ করে মানে স্মোক করতে করতে হঠাৎ করে একটা শব্দ পান, শব্দটা এরকম বাবা। তো উনি প্রথমে জিনিসটা এত খেয়ালও করেনি, চারপাশে এত শোরগোল, কারেন্ট চলে যাওয়ার পরে স্বাভাবিকভাবে অনেক চিল্লাচিল্লি করতে থাকে। তো আবারও 5 থেকে 10 সেকেন্ড পরে জিনিস মানে ওই সাউন্ডটা আবার আসলো তার কাছে, বাবা। এবং তার মানে সাউন্ডটা এরকম পাচ্ছিল যে তার দ্বিতীয় ছেলে, যে ছোট ছেলে আবরার, তার কাছ থেকে সাউন্ডটা পাচ্ছে। সে তো জিনিসটা একটু অন্যভাবে নিয়ে পেছনে তাকায় এবং তাকানোর পর আসল ভাই একদম ঘুটঘুটে অন্ধকার, বাসায় কোনো মানে কিছুই নাই, মানে মোমবাতি আনতে পাঠিয়ে ছেলেটাকে, এর মধ্যে সে একজন ওই একটা মানে আভা দেখতে পেল। আভাটা মানে কি, উনি দেখতে পাচ্ছে ওনার ছোট ছেলেটা ওনার সামনে দাঁড়িয়েছে, ক্লিয়ার করে বলি একদম পরিষ্কার, জল করছে ছেলেটা, এবং সত্যি কথা বলতে নাক থেকে মুখ ঠোঁট পর্যন্ত ওই পর্যন্ত পুরো ক্লিয়ার একদম, যেটা আবরারের ফেস। ওর পেছনে হুইল চেয়ার টেনে কোনো রকমে ডাইনিং স্পেস আগাতেই উনি একটা শব্দ পায়। শব্দটাতে প্রপারলি উনি কিছু দেখতে না পেলেও একটা সাউন্ড স্পষ্ট শুনতে পায়, তুমি আসছো। এবং সাউন্ডটা তুমি আসছো এটা বলার পরে গ্লাসে পানি ঢালার সাউন্ড পায় এবং পানিটা যে কেউ ঢালছে এটা সে উনি ওখানে থেকে বুঝতে পারছে। আর সত্যি কথা বলতে ওই মুহূর্তে বাসায় কেউ ছিল না উনি ছাড়া। তো এরপরে উনি সেন্স হারিয়ে ফেলে এবং যখন তার সেন্স ফেরে তখন দেখে যে একজন তাকে ধাক্কাচ্ছে। তো ওই ছেলেটাই ধাক্কাচ্ছিল তার সাথে যে থাকে। তো খালু আপনি তো অনেকক্ষণ ধরে পড়েছিলেন, প্রায় 2 ঘন্টা আপনাকে ডাকাডাকি করেও পারি নাই, এখন ফুপুকে নিয়ে আসছি। তো ওনার বোন ওনাকে আসে পরে নর্মাল করে, নর্মাল করার পরে উনি বলে যে আমি একজন হুজুরের সাথে দেখা করবো হঠাৎ করে। তো বোন জিনিসটাকে প্রথমে নর্মালি নেয় না, তো উনি জিজ্ঞেস করে কেন, বারবার জিজ্ঞেস করে কেন। তখন সে বোনকে এই ঘটনাটা বলেনি যেটা সে ফেস করেছে। আচ্ছা, তো হুজুরের কাছে যাওয়ার পর হুজুর বলে আচ্ছা আপনি কবরটা জিয়ারত করেন না কতদিন হলো? বলে প্রায় 3 বছর। বলে এক কাজ করেন, আপনি কবরটা জিয়ারত করে ফেলেন এবং কবরের সামনে মানে একটা হুজুর নিয়ে একটু দোয়া পড়ে আসেন। আচ্ছা, তো সে কুড়িগ্রাম যথারীতি যায় এবং ব্যাক করে ওই কবরের পাশে দোয়া পড়ে এবং দোয়া পড়ানোর পরে ওই যে হুইল চেয়ারটা ধরে যে ছিল ছেলেটা ওকে বলে তুই 10 মিনিট পরে আয়। সে কবরের পাশে দাঁড়িয়ে আর কি দোয়া পড়ছিলেন আর কি। তো এর মধ্যে ওই আশেপাশে কেউ ছিল না, হঠাৎ করে একটা সাউন্ড আসলো, বাবা। তো উনি প্রথমে জিনিসটা যেহেতু আগে একটা অপরাধ ঘটেছে, সে এবার ভালো করে শোনার চেষ্টা করছে সাউন্ডটা কোথা থেকে আসছে। আবার আসলো, বাবা পেছনে। তো উনি ঘাড় পেছনে তাকালো, ওনার হুইল চেয়ারটা ধরে আছে ওনার ছোট ছেলেটা, ওনার দিকে তাকিয়ে হাসছে। এইটা দেখে উনি অনেক জোরে চিৎকার করে এবং চিৎকার করে এই সবুজ ছেলেটাকে ডেকে নিয়ে আসে, বলে আমি এখানে আর 1 মিনিটও থাকবো না, আমাকে ঢাকায় নিয়ে ব্যবস্থা কর। পরে ওনাকে ঢাকায় নিয়ে আসে। রাসেল ভাই সত্যি কথা ওই 1-2 বছরে ওনার সাথে কোনো কিছুই ঘটে নাই। এখন যেটা বলবো সেটা হচ্ছে মানে আরো বেশি কষ্টদায়ক। তো 1999 সালের ঘটনা, রাত তখন প্রায় 1টা বাজে। আমি বলছি রোজার সময়, ওই সময় রোজা ছিল। তো স্বাভাবিকভাবে সবাই মোটামুটি রাত 1টার দিকে জাগ নাই বলতে গেলে, কারণ সবাই চিন্তা করে যে সেদি খেয়ে ঘুমাবো। তো অনেক বাসায় আলো জ্বলছে, অনেক বাসায় আলো জ্বলছে না। তো এমন সময় পাশের রুম থেকে আসলে একটা সাউন্ড ভেসে আসে। সাউন্ডটা কিরকম অদ্ভুত, অ্যাকচুয়ালি উনি এক্সপিরিয়েন্স করেছিল আগে সাউন্ডটা। ওনার 2 ছেলে ছিল, আবরার এবং আফসার। আফসার পড়তো ক্লাস 5-এ, আবরার পড়তো ক্লাস 2-তে। 2 ভাই রুমের মাঝে মধ্যে ঝগড়া করতো, মারামারি করতো, বালিশ নিয়ে ছোড়াছুড়ি করতো। সেরকম একটা সাউন্ড আসছে। তো সে উঠতে যাবে, এমন সময় পাশ থেকে একটা সাউন্ড আসছে। তার ওয়াইফ তাকে বলছে যে তুমি যেও না, আমি যাচ্ছি। এটা শুনে উনি একদম ওই জায়গায় স্থির হয়ে বসে পড়ে যে এটা কি হলো। বলে তুমি যেও না, আমি যাচ্ছি। এবং সে উঠে এবং সে দেখছে যে একটা মানুষ তার সামনে দিয়ে উঠে যাচ্ছে। পাশের রুমে যাওয়ার পরে ওই শোরগোলটা বন্ধ হয়ে যায়। উনি ওনার বোনকে ডাকায়, ওনার
ওনার বোনকে ডাকানোর পর বলে আমাকে একজন ভালো সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যা। আচ্ছা। তো ওনারই একজন পরিচিত সাইকিয়াট্রিস্ট ছিল, হারুন নামে একজন, গাজীপুরে বসেন। তো ওনার কাছে উনি নিয়ে যায়, ওনার বোন নিয়ে যায় এবং ওনার সাথে কনসাল্ট করে বলে যে এটা কোনো বিষয়ই না, তুই এই ওষুধগুলা খা। আচ্ছা। এবং তার 1-2 মাস তার সাথে এরকম কোনো ঘটনাই ঘটেনি এবং সে ওষুধগুলো নর্মালি খেত, কিন্তু আসলে কোনো কাজ হতো না। আর ওই ঘটনার পর থেকে সে রাত্রে ফজরের আগে কখনো ঘুমাতো না, ঘুমালে ফজরের পরেই সে ঘুমাতো। ওকে। তো 2000 সালের ঘটনা, প্রায় 7-8 মাস পরে, ওই 99 7-8 মাস পরে হঠাৎ করে তার জমি জমা সংক্রান্ত বিষয়ে আলমারি খোলা লাগে। তো আলমারি খুলে উনি ফাইল বের করতে যাবে, এমন সময় দেখে যে কম্পার্টমেন্টে ওনার ওয়াইফের শাড়ি কাপড় চোপড় ছিল সেই কম্পার্টমেন্টটা একটা সময় খালি করে কাপড়গুলো তার বোনকে গরিবদের দিয়ে দেওয়ার জন্য দিয়েছিল, কিন্তু সেই কম্পার্টমেন্টে সেই আগের কাপড়গুলো আবার সে থোকায় সাজানো গোছানো দেখতে পায়। ইভেন তার কাপড় চোপড় সাজানো গোছানো দেখতে পায়। আগের জিনিসগুলো যদি অন্যভাবে চিন্তা করি রাসেল ভাই, এটাকে অন্যভাবে চিন্তা করা যায় না। তার বোন আসে এবং আসার পরে বলে ভাই এটা তো ইম্পসিবল, আমি তো এই কাপড়গুলো নিয়ে গরিবদের দিয়ে দিয়েছিলাম, বলে এইগুলো আবার এখানে ব্যাক করে আসলো কিভাবে। এবং সাথে সাথে ওই আপনার সাক্ষী হিসেবে ওই ছেলেটাও বলছে খালু তো গতকাল আলমারি খুলছিল, উনি তো ওই সময় কিছু গোছানো পায়নি, আজকে সব গোছানো। এই বাসায় তো অন্য কোনো মানুষের এন্ট্রিও নাই রাসেল ভাই, খালি ওই দুইজনই থাকে। মাঝে মধ্যে ওই ফুপি ওনার যে বোন উনি আসেন মাঝে মধ্যে। তো ওনার কাছে জিনিসটা আরো বেশি অ্যাবনর্মাল লাগতে থাকে, কারণ আগে জিনিসগুলো যদি হ্যালুসিনেশন ধরলেও এই জিনিসগুলো তো আর হ্যালুসিনেশন হিসেবে ধরা যায় না। তো 2008 সালের ঘটনা রাসেল ভাই, এর মাঝে কিছু হয় নাই, উনি অনেক ভালো ছিল এবং অনেকদিন ওয়েট করতে করতে মাঝে মধ্যে এই 2008 পর্যন্ত মাঝে মধ্যে ওনার স্বপ্নে ওনার ছেলেদের সাথে দেখা হতো, ওনার 2 ছেলে ওনার সাথে দেখা করতে আসতো। রাসেল আমি কিন্তু বলছি স্বপ্নে। 2008 সালে রাত্রেবেলা প্রচন্ড ঘুম, ওই দিন তার প্রচন্ড ঘুম ঘুম যে দেখে বসে আর কি, রাত 8টায় সে ঘুমিয়ে যায়। ঘুম ভাঙে ভোরবেলা ঠিক রাত 3টা-4টার দিকে, গভীর রাত, তখন ফজর আজান দিবে ভাব ওনার ভাষায়। তো এমন সময় ঘুমটা ভাঙে এরকম একটা সাউন্ডে, যে সাউন্ডটা উনি প্রত্যক্ষ করেছিলেন সেই 1994 সালে যখন অ্যাক্সিডেন্টটা হয়, ওই ট্রাক এবং গাড়ি স্পিড করা যে সাউন্ডটা, ট্রাক এবং গাড়ি যে সাউন্ডটা, এবং সবার কাছে সে জেনেছিল যে সবাই পিষ্ট হয়ে যায়, ওই অ্যাক্সিডেন্টে সবাই পিষ্ট হয়ে যায়। তো সেই সাউন্ডটা সে পায় বাথরুম থেকে, সাউন্ডটা খুব ইকো হয়ে আসে, প্রচন্ড জোরে আসে, বিকট আকারে। তো তার পায়ের খাটের সাথেই কিন্তু ছেলেটা ঘুমায়, তো সেই সাউন্ডটা সে একা শুনতে পেয়েছে। যদি ছেলেটাও সাউন্ডটা শুনতে পেতো ছেলেটা উঠে যেত। তো ওকে উনি জাগে বলে তুই আমাকে একটু হুইল চেয়ারে বসা। তো ছেলেটা ঘুমের তালে তাকে হুইল চেয়ারে বসিয়ে দেয় এবং সে ঘুমিয়ে যায়। সে বাথরুম পর্যন্ত তাকে কষ্ট সে নিজেই বাথরুম পর্যন্ত এগিয়ে যাওয়ার পরে দেখে সেই বাথরুমের মধ্যে একজন মহিলা দাঁড়িয়ে আছে, কোলে একজন বাচ্চা এবং দুইটা ছেলে ফ্লোরে শুয়ে আছে। তার এই দৃশ্যে সে প্রায় 30 মিনিটের মতো অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন বলে যে এটা কি? বলে কি এটা তো তোমার মেয়ে। তো মায়েরা তো বলে কি তুমি কি বলতেছো আবল তাবল, এটা বলে সে সেন্স হারিয়ে ফেলে। আচ্ছা। তো পরে যখন তার বোনকে সে সব জানায়, বলে যে আমি এইসব জিনিস দেখতেছিলাম এতদিন ধরে, তোকে আজকে বললাম ভাই আমি জানি না তুই জিনিসটা কিভাবে নিবি। যখন তার ওয়াইফ মারা যান অ্যাক্সিডেন্টের আগে, তখন উনি প্রেগনেন্ট ছিল আর কি, এটা উনি জানতেন না। এটা জানার পর জিনিসটা আরো বেশি কষ্টকর হয়ে গেছে। কোলে যে বাচ্চাটা, এটা কি সেই ইনফরমেশন দেওয়ার জন্য সে আসছিল, বা এটা যেটা উনি জানতেন না। হ্যাঁ, এটা কি সেই ইনফরমেশনটাই দেওয়ার জন্য আসা? তো রাসেল ভাই আমি জিনিসটাকে স্বপ্ন হিসেবে ধরে নিল, কিছু জিনিসগুলো তার সাথে ঘটতে থাকে এখনো পর্যন্ত, স্টিল নাও, যে এখনো ঘটে। এবং তার সাথে প্রায় সময় একটা সার্টেইন টাইমে রাতের বেলা তার 2 ছেলে দেখা করতে আসে এখনো পর্যন্ত। এবং সে বলে যে আমার সাথে মনে হয় ওদের আত্মা দেখা করতে আসে, কিন্তু আমি জিনিসটা আসলে ওরকম ভাবে নেইনি বিষয়টা, কিন্তু বিষয়টা আসলেই খুব ভয়ানক, আসলেও ভয়ানক এবং আসলেই অনেক 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 বেশি ভয়ানক একটা ঘটনা, এবং যাদের সাথে ঘটে শুধুমাত্র তারাই বুঝতে পারেন এটা। তো যারা তখন শুনছিলেন আপনারা জানেন কেমন লাগলো, এবং আমাদেরকে দেখতেছি সাগর বলছে যে ফার্স্ট ঘটনাটা হৃদয় বিদারক, এবং আমরা দেখতে পাচ্ছি আলমগীর এবং আদনান চিটাগং থেকে লিখেছেন ফার্স্ট স্টোরি ইজ নট ব্যাড। আমাদেরকে আলিফ লিখেছেন গল্পটা জোস। আমাদেরকে আহসানুল হক লিখেছেন পাবনা থেকে ফার্স্ট স্টোরিটা তার কাছে অনেক ভালো লেগেছে। আমাদেরকে এছাড়া খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন SMS করেছেন এবং তিনি বলেছেন যে ভূতাফন বেস্ট। আমাদেরকে মিম SMS করেছেন এবং তিনি বলেছেন ফার্স্ট যে স্টোরিটা শুনলেন সেটা অনেক এক্সেপশনাল। এবং আমাদেরকে দেখতে পাচ্ছি এছাড়াও শান্তা শাহজাহানপুর থেকে লিখেছেন
যেটা তার প্রথম SMS, এবং তিনি বলছেন তার প্রথম যে স্টোরিটা সেটা থ্রিলিং লেগেছে এবং সেই সাথে তিনি বেশ দুঃখও পেয়েছেন এটা শুনে। হ্যাঁ, আমার কাছেও বেশ দুঃখই লেগেছে। একটা মানুষ, এরকম নিঃসঙ্গ একজন মানুষ, এবং সেই মানুষ যে কিনা পরিবারের সবাইকে হারিয়েছেন, এবং তাদের সাথে যদি প্রতিদিন তার দেখা হয় কিন্তু তিনি জানেন যে এদের কাউকে তিনি ধরে রাখতে পারবেন না, সেটা অবশ্যই অনেক 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 বেশি হৃদয় বিদারক তো বটেই। আমাদেরকে এছাড়াও আনন্দ মগবাজার থেকে লিখেছেন কুল স্টোরি। আমাদেরকে নূর মোহাম্মদ SMS করেছেন এবং তিনি এবং তাসনুভা একসাথে শুনছেন। অনামিকা ফরিদপুর থেকে আমাদের SMS করেছেন, স্টোরিটা তার কাছে খুব ভালো লেগেছে। শাওন আমাদেরকে SMS করেছেন নর্থ বাড্ডা থেকে, তিনি বলেছেন অসাম হচ্ছে, ভয় লাগছে। আমার কাছে গোলাম রাব্বি SMS করেছেন মিডফোর্ড থেকে এবং তিনি লিখেছেন যে রাসেল ভাই আই এম রিয়েল ফ্যান, আই এম বিগ ফ্যান অফ, আচ্ছা তিনি ভূত ফিল্মের অনেক বড় ফ্যান বোঝা যাচ্ছে। মাহি আমাদেরকে বাড়িধারা থেকে SMS করেছেন, ভান্ডারিয়া থেকে SMS করেছেন, সরি। বিপ্লব আমাদের SMS করেছেন কুঞ্জবন থেকে, এবং আমাকে SMS করেছেন এহসান, এবং এছাড়াও GS আদর ধানমন্ডি 15 থেকে আমাদের SMS করেছেন। তনজিম আমাদের SMS করেছেন তালতলা বাস স্ট্যান্ড থেকে। মুন্না আমাদের SMS করেছেন মানিক খুলনা থেকে। এছাড়াও ইমি SMS করেছেন বান্দরবান থেকে। আমাদেরকে সুজন মিন্টু SMS করেছেন বাহার খিলগাঁও থেকে। রিয়াদ আমাদের SMS করেছেন, জাওয়াদ SMS করেছেন আরো অনেকেই। আপনি যদি SMS করতে চান মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনা, এবং এটা একটা ইমেল পড়বো আমি, যে ইমেলটা বেশ অদ্ভুত। আমি জানি না যে এটা আপনাদেরকে ভয় ধরাবে কিনা, বাট একটু শুনে দেখুন যে এটা এই রকম ঘটনা ঘটা কি আসলেও স্বাভাবিক কিনা। রোড অ্যাক্সিডেন্টের ঘটনা একটু আমরা শুনলাম, রোড অ্যাক্সিডেন্ট না, তবে রাস্তায় ঘটা আরো একটা ঘটনা শুনুন, যে ঘটনাটি পাঠিয়েছেন আমাদেরই একজন লিসেনার। আশা করছি ঘটনাটা ভয় না পেলেও খুব অদ্ভুত লাগবে। লিখছেন, প্রিয় রাসেল ভাই, শুরুতেই আমার সালাম এবং ভালোবাসা গ্রহণ করবেন। জানি আপনি সব সময় ভালো থাকেন এবং সব সময় ভালো থাকার দলে, তাই কেমন আছেন জানতে চেয়ে আর বিরক্ত করলাম না। আমি ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা। ভূত এফএমের প্রথম শো থেকে লাস্ট অব্দি একটি এপিসোডও আমি মিস করিনি। আজ একটা কথা না বললেই না, আমি আপনাদের বিশাল ফ্যান। এবং যাই হোক, তিনি এরকম অনেক কিছুই বলেছেন, এবং তিনি বলেছেন যে আজ থেকে 6-7 মাস আগে আমি খুলনার দক্ষিণাঞ্চল বানিয়াখালী এবং মুলাদির সেলিমপুরে যৌথভাবে ঘটে যাওয়া একটি ঘটনা পাঠিয়েছিলাম, যে ঘটনাটিতে সাদা লম্বা আলখেল্লা পড়ুয়া পীর বা জিন জাতীয় কিছু একটা সাথে আমার দেখা হয়েছিল। আপনি ঘটনাটি পড়ে শুনিয়েছিলেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এনিওয়ে, আমি মোহাম্মদ সারওয়ার হোসেন অলি। যেহেতু আমি খুলনা থাকি, তাই আমার পক্ষে স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করা সম্ভব না। ঘটনাটি আমি ইমেল করছি, এবং প্রতিটি মানুষের জীবনে অস্বাভাবিক ঘটনা ঘটে, এটা তিনি বলেছেন। এবং তিনি বলেছেন যে আজকে পর্যন্ত তার সাথে অনেক অনেক ঘটনা ঘটেছে, এবং তার সাথে ঘটা কিছু অস্বাভাবিক ঘটনা যার ব্যাখ্যা তিনি নিজে দিতে পারেননি, বিকজ প্রত্যেকটা ঘটনায় চূড়ান্ত পর্যায়ের অদ্ভুত। এই ঘটনাটা ঘটেছিল 2012 সালের শেষের দিকে। আমি তখন BBA ডিপার্টমেন্টের স্টুডেন্ট, ভার্সিটির খাতিরে ঢাকা থাকি। সেমিস্টার ফাইনাল শেষ হবার পর মোটামুটি লম্বা ছুটি পেয়েছি, কিন্তু বাড়িতে অর্থাৎ খুলনা যাওয়ার কোনো ইচ্ছাই নেই, বিকজ এই মাত্র কিছুদিন আগে বাসা থেকে এসেছি, তাই টার্গেট অন্য কোথাও গিয়ে ছুটি কাটানো। অ্যাট লাস্ট সিদ্ধান্ত নেই যে আমার বাল্যকালের ফ্রেন্ড দীপ্তর বাসা বরিশালে যাব। কোনো একটা সময় দীপ্ত আর আমি একসাথে বরিশাল জেলা স্কুলে পড়তাম। যথারীতি দীপ্তদের বাড়ি গিয়ে হাজির হলাম। আমি বরিশাল যাবার দুদিন পরেই একটা ইমার্জেন্সি কাজে দীপ্ত খুলনার উদ্দেশ্যে রওনা হয়। যেহেতু আমি খুলনা যাব না, তাই আমি দীপ্তদের বাড়িতেই রয়ে গেলাম। কিন্তু পড়ার নিয়তে আমাকে বারবারই খুলনা টানছে। ঘটনার দিন রাত্রিবেলা ডিনার পরের দিন রাত্রিবেলা ডিনার করে না, এখন খুলনা যাওয়ার একমাত্র ওয়ে হচ্ছে বাইক। আচ্ছা, ঘরে দীপ্তর, আচ্ছা এখানে একটা মনে হয় জিনিস বাদ পড়েছে, আমি দেখি যে এটা কিভাবে আনা যায়। আচ্ছা, তিনি বলছিলেন যে তিনি ডিনার করে ফেলেছিলেন, এবং সেদিন ডিনার করে তিনি বলছেন যে আচ্ছা উদ্দেশ্যে রওনা হয়, এবং পুরা নিয়তে আমাকে বারবারই খুলনা টানছে। ঘটনার দিন আমি রাত্রেবেলা ডিনার করে সিগারেট টানতে টানতে বাইরে হাঁটছি। এমন সময় রাত 10:30টার কাছাকাছি, এমন সময় দীপ্তর ফোন। যে কাজটার জন্য দীপ্ত খুলনা গিয়েছে, ওই কাজের জন্য আমাকেও খুলনা যেতে হবে। আমি আজ রাতের ভেতরেই আমাকে যেতে হবে, এবং সেটা অনেকটাই অসুবিধাজনক ছিল, কারণ তখন রাত প্রায় 11টা বাজে। তাই এখন বরিশাল থেকে খুলনায় যাত্রীবাহী বাস বা মাইক্রো কিছুই পাওয়া যাবে না।
এখন খুলনা যাওয়ার একমাত্র ওয়ে হচ্ছে বাইক। ঘরে দীপ্তর একটা বাইক ছিল, যেহেতু এত দূরের জার্নি তাই দীপ্ত বাইক নেয়নি। সিদ্ধান্ত নিলাম দীপ্তর বাইক নিয়েই খুলনার উদ্দেশ্যে রওনা দিব। ঘরে একটা ক্যানে বেশ খানিকটা তেল আছে, গাড়িতে তেল ভরে রেডি হয়ে রওনা দিতে ঘড়ির কাঁটা 11:15 ছুঁই। এই রাতের বেলায় শীতের মধ্যে বাইক নিয়ে এত দূরে জার্নি করতে হবে, তাই সিদ্ধান্ত নিলাম হাইওয়েতে ওঠার আগে বাইকটা গ্যারেজ থেকে একটু অর্থাৎ ওয়ার্কশপ থেকে একটু চেক করিয়ে নেব। ওয়ার্কশপে যাওয়ার উদ্দেশ্যে চকবাজার ঘুরে লঞ্চঘাট টার্মিনাল অবধি গিয়ে ওইখানে একটা গ্যারেজ থেকে বাইকে টুকিটাকি কাজ করিয়ে হাইওয়েতে বাইক টান দিলাম। আমিও বরিশালের ছেলে, তাই বরিশালের সবকিছুই আমি জানি। ইভেন আমার দেশের বাড়ি বরিশাল, তবে ফ্যামিলি খুলনাতে থাকে, সেই সুবাদে আমরাও খুলনাতে থাকি। বরিশাল টু খুলনা হাইওয়ের ভেতরে বরিশালের কালিজিরা ব্রিজ এরিয়া থেকে শুরু করে বেকুটিয়া ফেরিঘাট পর্যন্ত এই রুটটাতে একটু ভয় আছে, বিশেষ করে রাতের বেলা, বিকজ এই রুটটাতে প্রচুর পরিমাণে বাইক ছিনতাই হয়। বরিশালের লিসনাররা যারা শুনছেন তারা সবাই এটা জানেন। হাইওয়েতে বাইক টানছি, বাইকের স্পিড 100 আপ, এবং ব্যাপটিস্ট মিশন স্কুল ক্রস করব এমন সময় রাস্তার ভেতরে সাদা কাপড় পরুয়া এক লোক লিফট যাওয়ার ভঙ্গিতে হঠাৎ করেই চোখের পলকে রাস্তার ভেতরে চলে এলো। আমি বাইকে হার্ড ব্রেক করলাম, কিন্তু এই স্পিড বাইক অন দ্য স্পট ব্রেক করা ইম্পসিবল। স্বাভাবিকভাবেই আমার বাইক স্লিপ করে কিছুটা সামনে গিয়ে ব্রেক করলো। অদ্ভুত বিষয়, ওখানে অ্যাক্সিডেন্ট হওয়ার কথা থাকলেও মনে হলো আমি ওই লোকটার শরীর ভেদ করে চলে গিয়েছি। সাথে সাথে এদিক ওদিক ঘাড় ঘুরিয়ে দেখি রাস্তায় কেউ নেই। কি হলো কিছুই বুঝলাম না, ভাবলাম কুয়াশার ভেতরে ভুল দেখছি, তাই আবারও বাইক টান দিলাম। রূপাতলি যখন ক্রস করছি তখন রাত 12:30 ওভার হয়ে গেছে। রূপাতলি ক্রস করার সময় বারবার বাইক ছিনতাইকারীদের ব্যাপারটা মাথায় ঘুরঘুর করছিল, কিন্তু কিছুই করার নেই, যে কোনো মূল্যে খুলনা যেতেই হবে। যাই হোক, মাথা থেকে সব চিন্তা সরিয়ে বাইক টান দিলাম। আমি এমনিতে প্রচুর রাফ বাইক চালাই। এনিওয়ে, কিছুক্ষণের মধ্যেই কালজিরা ব্রিজ ক্রস করে আমি তখন অব্দি সবকিছু ঠিক। কালজিরা ব্রিজ ক্রস করার 7-8 মিনিট পরেই একটা মাইক্রোবাস আমাকে ওভারটেক করলো। মাইক্রোটা আমাকে ওভারটেক করে চলে যাওয়ার সময় বেশ অবাক লাগছিল, বিকজ তখন আমার বাইকের স্পিড ছিল 110 থেকে 115 সিসি। এত স্পিডে থাকার পরেও মাইক্রোটা আমাকে ওভারটেক করলো, এবং ভাবলাম যে এই কুয়াশার ভেতরে এত জোরে মাইক্রো চালানোর দরকার কি। যাই হোক, তখনও ভয় পাওয়ার মতো কিছু ঘটেছিল না, কিন্তু কিছুক্ষণ পরেই আমার বাইকের পেছনে আরেকটা মাইক্রো দেখতে পেলাম। পিছনে যে মাইক্রোটা আমাকে ওভারটেক করছে না। আমি বাইক স্লো করলেও মাইক্রো স্লো করে। আমি বাইকটা টান দিলে ওরাও মাইক্রো টান দেয়, এমন একটা অবস্থা। 7-5 ভেবে আমি বাইকের স্পিডে টান দিলাম। কিছু দূর যাওয়ার পরে কিছুক্ষণ আগে আমাকে ওভারটেক করে চলে আসা সেই মাইক্রোবাসটা দেখতে পেলাম। ওই মাইক্রোবাসটা রাস্তার ভেতরে এলোমেলো ভাবে, একবার রাস্তার ডান দিকে একবার রাস্তার বাম দিকে এমন ভাবে ড্রাইভ করছে যেন কোনো একটা কারণে আমি কোনোভাবে ওভারটেক করতে না পারি। পিছনে এই মাইক্রোটাও আছে। দ্যাট মিনস যে মাইক্রো দুটোর ভেতরে একটা কানেকশন রয়েছে। আমি 2 মাইক্রোর মাঝখানে। আমাকে ফেলে যে আমার বাইকটা ছিনতাই করতে চাচ্ছে, তখন এটা বুঝে গিয়েছি আমি। স্বাভাবিকভাবেই তখন কি করবো বুঝতে পারছিলাম না। যত ভালো বাইকই হোক না কেন, টিপটপ কন্ডিশনে নেয়া মাইক্রোর সাথে টক্কর দেয়া ইম্পসিবল। এইভাবে কিছুক্ষণ চলার পর হঠাৎ করে সামনের মাইক্রোটা ইউটার্ন নিয়ে গাড়ি ঘোরাতে গিয়েছে। তার উদ্দেশ্য রাস্তা আটকে আমাকে ধরবে। কিন্তু আমি সামনের মাইক্রোটার কাছাকাছি ছিলাম। যখনই ওটা মাইক্রোটা টার্ন নিয়েছে, সাথে সাথে আমি তাদের মাইক্রোর পেছন সাইড দিয়ে বাইকটা টেনে বের করে নিয়ে চলে গেছি। কোনো মাত্র মাইক্রোটাকে ওভারটেক করে উন্মাদের মতো বাইক টানা শুরু করেছি। কুয়াশার জন্য সামনে ভালোভাবে দেখাও যাচ্ছে না। তবুও কিভাবে এইরকম বাইক টানছিলাম জানি না। লুকিং গ্লাসে দেখলাম যে ওরা আমার পেছন ছুটছে। তখন বিভিন্ন ধরনের চিন্তা কাজ করছিল, যেমন ওদের হাতে ধরা পড়লে আমার সাথে ওরা কি করবে। কুয়াশার জন্য সামনে কিছুই দেখা যাচ্ছে না। এই স্পিডে যদি সামনে কিছু চলে আসে তাহলে আমার কি করার থাকবে। বাইকের স্পিড 130 ছুঁই। আমি এই স্পিডে যদি কোনো কিছুর সাথে ধাক্কা খাই তাহলে আমি বেঁচে থাকবো কিনা। এই স্পিডে যদি টায়ার পাংচার হয়ে যায়, ওই অবস্থায় বাইক কন্ট্রোল করা সম্ভব হবে কিনা। এইরকম বিভিন্ন চিন্তা করতে করতে কখন যে খুলনার কাটাখালী গোল চত্বরে চলে এসেছি, পৌঁছে গিয়েছি জানি না। চোখের সামনে হঠাৎ করেই কাটাখালী গোল চত্বর দেখতে পেয়ে বিস্ময়ের চূড়ান্ত সীমায় পৌঁছে গিয়েছিলাম। এনিওয়ে, কাটাখালী পাম্পে দাঁড়িয়ে কিছুক্ষণ রেস্ট নিলাম, সিগারেট টানলাম। ফিরে আসার সময় হঠাৎ করে পাম্পের ঘড়ির দিকে নজর গেল আমার, এবং দেখলাম যে মাত্র 12:43 বাজে। মাত্র 13 মিনিটে বরিশাল থেকে খুলনা আসা সম্ভব নাকি। ভাবলাম ঘড়ি হয়তো নষ্ট। নিজের হাতের ঘড়ি দেখলাম, সেখানেও 12:43। বিদ্যুৎ গতিতে পকেট থেকে সেলফোন বের করলাম, সেখানেও 12:43। এটা কিভাবে সম্ভব?
আমার সাথে কি হচ্ছে কিছুই বুঝতে পারছিলাম না। লাস্ট ব্যাপারটাকে ওভারলুক করে রওনা দেওয়ার উদ্দেশ্যে বাইকে উঠে চাবি দিলাম। বাইকের স্পিড মিটার ডিসপ্লেতে দেখলাম যে সেখানে দেখি যে 2163 কিলোমিটার শো করছে। এবার আমার মাথার ভেতর ভন ভন করতে শুরু করলো। বরিশাল থেকে গাড়িতে তেল ভরার সময় 2148 কিলোমিটার দেখেছি। এবার একে একে আমার সবকিছু ঘোরাটে হয়ে যাচ্ছে। গাড়িতে তেল ভরার সময় 2148 কিলোমিটার, এখন 2163, তার মানে আমি মাত্র 17 কিলোমিটার চালিয়েছি। বরিশাল থেকে খুলনার দূরত্ব 150 কিলোমিটার। আমার বাসা থেকে কালোজিরা ব্রিজ পর্যন্ত 17 কিলোমিটার। বাইকের মিটার অনুযায়ী আমার বাইক 17 কিলোমিটার চলেছে। তার মানে আমি কি আকাশ পথে উড়েলাম? এমন না যে আমার বাইকের স্পিড মিটার নষ্ট, বিকজ বারবারই বাইকে কত কিলোমিটারে বাইক চলছে সেটা শো করছিল। এবং কালোজিরা ব্রিজ থেকে কাটাখালী মোড় অব্দি কমপক্ষে হলেও 50-60টি স্পিড ব্রেকার আছে, কিন্তু আমার বাইক চালিয়ে আসার সময় একটা স্পিড ব্রেকারও আমি ক্রস করিনি। এত লং জার্নির মাঝে আমি একবারও বাইক ব্রেক করিনি। আমি যে স্পিডে বাইক চালিয়ে এসেছি ওই স্পিডে ব্রেক করলে নির্ঘাত বাইক জাম্প করতো বা অ্যাক্সিডেন্ট করতাম। তাহলে এতগুলো স্পিড ব্রেকার গেল কোথায়? বরিশাল থেকে ঝালকাঠি গাবখান ব্রিজ হয়ে খুলনা আসতে হলে অবশ্যই বেকুটিয়া ফেরি ঘাট ক্রস করতে হবে। দ্যাট মিনস ফেরিতে চড়তে হবে। কিন্তু তাজ্জব বিষয়, আমি ফেরিতেই উঠিনি। কিন্তু বেকুটিয়া ফেরিঘাট ক্রস না করে খুলনায় আসার কোনো অপশন নেই। তাহলে কিভাবে এলাম? এই ব্যাখ্যা যদি কেউ জানেন তাহলে জানাবেন। এটাই ছিল ঘটনা। যদি ভালো লাগে পড়ে শোনাবেন। আমি নিজেই স্বীকার করছি এই ঘটনাটি চূড়ান্ত পর্যায়ের অদ্ভুত। তাই আমার এই ঘটনা নিয়ে যদি কেউ কোনো ধরনের সন্দেহ প্রকাশ করেন তাহলে আমি এটা প্রমাণ দিতে পারবো। এবং এই ঘটনাটি কোথাও প্রকাশ হয়েছিল বা এরকম কিছু জানা থাকলে আমাকে জানাবেন। এবং এটা তার নিজের ঘটনাটা তিনি দাবি করেছেন। তিনি ফেসবুক আইডি দিয়েছেন এবং তার ফেসবুক আইডিটি আমি যদি খুবই অদ্ভুত ঘটনার জন্য বলছি যে আপনি দেখতে পারেন। যদি আপনাদের কেউ কারো ইচ্ছা করে তাহলে আপনারা অবশ্যই এই ঘটনার সম্পর্কে যাচাই করতে পারেন। ভূত এফএম পেজের মাধ্যমে হয়তো আপনারা তার সাথে যোগাযোগ করতে পারবেন। তো যাই হোক, এই ছিল ঘটনা এবং এই ঘটনাটি শোনার পরে কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা যেটা করবো সেটা হচ্ছে দ্রুত একটা বিরতিতে যাবো এবং বিরতির পরে আবারও ফিরে আসবো এখনই। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন, কোথাও যাবেন না। স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। সারা বিশ্বের ওয়ান অফ দ্য লার্জেস্ট আমি বলবো যে বাংলা রেডিও হচ্ছে রেডিও ফুর্তি। এবং আপনারা সবাই সারা বিশ্ব থেকে শুনছেন সেটা দেখতেই পাচ্ছি। আপনাদের ফেসবুকের কমেন্টগুলো দেখলেই বোঝা যায়। এবং আপনারা হিমেল হাওয়া আমাকে লিখেছেন যে সেকেন্ড স্টোরিটা অনেক অদ্ভুত। এবং আমাদেরকে দেখতে পাচ্ছি আমার যে ফেসবুক পেজটা রয়েছে সেখান থেকে পড়ছি। খন্দকার রিফাত লিখেছেন সেকেন্ড স্টোরিটা অদ্ভুত এবং জোস ছিল। জান্নাত জামান লিখেছেন সেকেন্ড স্টোরিটা সুন্দর ছিল। আমাদেরকে দেখতে পাচ্ছি যে সুমন আলী লিখেছেন যে ইমেলটা জোস ছিল। আমাদেরকে এছাড়াও চ্যাম্প লিখেছেন লাস্ট স্টোরিটা অনেক ভয় লেগেছে তার কাছে। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে পলাশ জামান মালয়েশিয়া থেকে কমেন্ট করেছেন এবং তিনি শুনছেন আমাদেরকে। এবং ফয়সাল রহমান লিখেছেন তিনি ফুর্তি অ্যাপ দিয়ে শুনছেন এবং আমাদের সঙ্গে রয়েছেন। এছাড়াও দেখতে পাচ্ছি যে আমাদেরকে প্রিন্স আবির লিখেছেন যে হাই ভূত এফএম, অপূর্ব বিশ্বাস আমাদের লিখেছেন রাসেল ভাই সেকেন্ড স্টোরিটা অসম। আমাদেরকে লিখেছেন যে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা অনেক ভয়ানক। এছাড়া আমাদেরকে দেখতে পাচ্ছি শোভন লিখেছেন যে রাসেল ভাই দ্বিতীয় স্টোরিটা অনেক ভালো লেগেছে। এবং আমাদেরকে ইমরান হুসাইন লিখেছেন যে ভাইয়া আমি ইউএসএ থেকে আপনাদের সাথে আছি। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য এবং আশা করছি বাকিটা সময় আমাদের সঙ্গে থাকবেন। এবং সেকেন্ড স্টোরিটা আনবিলিভেবল লিখেছেন সিফাত খান। সত্যিই তাই, আমার কাছে খুব অদ্ভুত লেগেছে। আমাদেরকে কুমিল্লা থেকে জুবায়ের লিখেছেন, কুমিল্লার জুবায়ের লিখেছেন যে তার কাছে ভয়ঙ্কর লাগছে এটা। এবং এটা ফুর্তির যে ফ্যান পেজ রয়েছে সেখান থেকে কিন্তু আমি পড়ছি। যাই হোক, এই ফেসবুক পেজ দুটোতে যদি আপনি কানেক্টেড থাকতে চান তাহলে চলে যান www.facebook.com/bhutfm.russell অথবা www.facebook.com/radio.furti। আর যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ আপনাকে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাব আমাদের দ্বিতীয় অতিথির কাছে। আপনার নামটা একটু প্লিজ বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন? হ্যালো রাসেল ভাই, হ্যালো লিসেনার, আমি মেহেদি হাসান রাজীব, আমার বাসা যাত্রাবাড়ি সোনিয়াকড়া থেকে আসছি। ওকে, আপনি বলছিলেন কোন একটা হোস্টেলের ঘটনা। হোস্টেলটা কোন কলেজ সেই নামটা আমরা নাই জানলাম। কোন এলাকার হোস্টেল কলেজ এটা? জি থ্যাংক ইউ রাসেল ভাই। আমার হোম ডিস্ট্রিক্ট ফরিদপুর আর আমার এই ঘটনাটা ফরিদপুরকে নিয়ে।
তো আমি কলেজটার নামটা উল্লেখ করতে চাইতেছি না। কলেজটা একটা সরকারি গার্লস হোস্টেল, গার্লস কলেজ, এবং ঘটনাটা আসলে হোস্টেল কেন্দ্রিক। ওকে, তো আমার ঘটনাটায় চলে যাই। এই হোস্টেলটার একটু বর্ণনা দিই। হোস্টেলটা হলো 4 তলা একটা ফ্লোর হোস্টেলের, এবং বিল্ডিংটা একটা লম্বা বিল্ডিং। করিডোরটা হলো একটাই করিডোর, হোটেল করিডোরের মতো লম্বা, এবং এক সাইডে সিঁড়ি আর আরেক সাইডে হোস্টেলের টয়লেট। তো ওই হোস্টেলের ঘটনাটা যেটা, হোস্টেলটা কোনো একটা ঈদ অথবা পূজার ভ্যাকেশন চলছিল। হোস্টেলের ম্যাক্সিমাম স্টুডেন্টরা আর কি বাড়িতে চলে গেছে। তো কিছু কিছু স্টুডেন্ট পরীক্ষার কারণে এখনো যায়নি, তখন ওই হোস্টেলে স্টে করছিল। তো ঘটনাটা ঘটে হোস্টেলের 4 তলায়। তো কিছু কিছু স্টুডেন্ট ছিল রুমে। তো ঘটনাটা 4 তলার একটা রুমে, যে রুমে আর কি 4-5 জন স্টুডেন্ট ছিল। তো ও রাত 1-1:30টার দিকে একটা হোস্টেলের একটা আর কি একটা স্টুডেন্টের একটু টয়লেটে যাওয়ার প্রয়োজন পড়ে। তো ওই সাথের উনি আরেকজন বান্ধবীকে সাথে নিয়ে উনি টয়লেটে যায়। তো সাথের বান্ধবীটা টয়লেটের বাইরে ওয়েট করতে থাকে। তো উনি টয়লেটে যাওয়ার পরে 2-1 মিনিট যাওয়ার পরেই উনি একটা চিৎকার দেয়। তো চিৎকার দেওয়ার পরে বাইরে, তো এই কারণে হোস্টেলটার মেয়েদের ভিতর একটা আর কি ভয় চলে আসছে। মানে এখানে যে কাটা পাটা তার মানে হচ্ছে অনেকেই দেখেছে। হ্যাঁ, এটা হচ্ছে হোস্টেলের ওই বাথরুমে অনেকেই দেখতে পায়, এবং আপনি যার ঘটনা বলছেন তিনি দেখার সঙ্গে সঙ্গে ওইখানে স্পট ডেড হয়ে যায়, একজন সেন্সলেস হয়ে যায়, এবং তার জ্ঞান ফেরার পরে সেটা যেটা বলে, উনি সেই ঘটনাটার বর্ণনা দেয় যে হোস্টেলে টয়লেটে ঢোকার পরে সিলিং এ এরকম একটা লাল কাটাপা আর কি ঝুলছিল। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনারা যারা আজকে মোটামুটি মানে ওয়াশরুমে যাওয়ার প্ল্যান করছেন, একটু খেয়াল করবেন আপনাদের যে ভেন্টিলেশনের জায়গা রয়েছে সেখান থেকে আসলেই এরকম কোনো কিছু ঘটবে না, তারপরেও দেখেন কেমন লাগে। যাই হোক, আমরা আরো ঘটনা শুনবো। ঘটনাকে একটা ব্রেক নিয়ে নিলে বেটার হয়, তাই না? তাহলে একবারে শেষ করে ফেলা যায়। একটা ছোট ব্রেক নিই, তাহলে ঝামেলা অনেক কমে যাবে আমাদের। সো যারা আচ্ছা, তারা কিছু SMS করে ফেলতে হবে আমাকে দেখতে পাচ্ছি শারাত সামিন SMS করেছেন, এবং তিনি বলেছেন যে আমি আজ প্রথম SMS করছি, লাস্ট ঘটনাটা খুবই ভয়ানক, থ্যাংক ইউ সো মাচ। আমাদেরকে এছাড়াও SK তাজ খুলনা থেকে লিখেছেন, এবং তিনি শুনছেন, চরম লাগছে তার কাছে। আমাদেরকে শাওন SMS করেছেন, লিখেছেন থার্ড স্টোরির বাথরুমের ডোর খুললো কি করে। আচ্ছা, আপনার কাছে এই কোনো অ্যান্সার আছে বাথরুমের ডোর কিভাবে খুলেছিল? জি রাসেল ভাই, যখন ওই যে সেকেন্ড মেয়েটা যে চিৎকার দেয়, তার চিৎকার শুনে আর কি বাথরুমের সবাই একত্রিত হয়ে তারপরে ডোরটা ভাঙে। আচ্ছা, ওকে। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি শাওন, আচ্ছা বাপ্পি SMS করেছেন, এবং এছাড়াও আমাদেরকে SMS করেছেন কাশেম, আমাদেরকে SMS করেছেন GS আদর ধানমন্ডি 15 থেকে, সেকেন্ড স্টোরিটা অসম এবং অদ্ভুত। আমাদেরকে এছাড়াও রূপক ময়মনসিং থেকে SMS করেছেন, এবং এছাড়াও দেখতে পাচ্ছি আমাদেরকে ইহাম SMS করেছেন কুষ্টিয়া থেকে, SSC এক্সামের প্রিপারেশন নিচ্ছেন তিনি। জান্নাত বাগেরহাট থেকে আমাদের SMS করেছেন, এবং ভূত FM শুনতে তার কাছে খুব ভালো লাগে। রাজীব আমাদের রামপুরা থেকে SMS করেছেন এছাড়াও, এবং তিনি বলেছেন যে আলিফ ভাই খুব ভালো ভালো ঘটনা বলেন, দিস ইজ ট্রু, আসলে সত্যি। এবং নেক্সট যে ঘটনাটা আলিফ শোনাবেন সেটা অনেক ভয়ঙ্কর। রক্তিম বিশ্বাস আমাদের SMS করেছেন নড়াইল থেকে, সেকেন্ড স্টোরি ওয়াজ টু গুড। আমাদেরকে এছাড়াও তামিম SMS করেছেন আমাদেরকে আল নাফি, এবং শিহাব ফরিদাবাদ ঢাকা থেকে, লাস্ট স্টোরিটা তার কাছে অনেক বেশি ভালো লেগেছে। কবির এবং প্রান্ত এবং সুজন, তারা 3 কাজিন মিলে আমাদেরকে শুনছেন। এছাড়াও তিতু আমাদের শুনছেন ফার্স্ট স্টোরি এবং সেকেন্ড স্টোরি, তার কাছে অনেক ভালো লেগেছে। নাফিজ এবং মিম খুলনা থেকে SMS করেছেন এবং লিখেছেন যে কিপ রকিং। আমাদেরকে এছাড়াও শেখ দুর্লভ টাঙ্গাইল থেকে SMS করেছেন, রাব্বি যশোর থেকে আমাদের SMS করেছেন, প্রিন্স SMS করেছেন আমাদের কচুহেদ থেকে, সামিহা আমাদের SMS করেছেন আই লাভ ভূত এফএম এন্ড ইট ইজ অসম। এছাড়া আমাদেরকে আরো অনেকে SMS করেছেন। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বার। একটা ছোট বিরতিতে যাচ্ছি, বিরতির পরে আবারও ফিরে আসবো, কোথাও যাবেন না, স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ভাই, আমি স্যাম বলছি আয়ারল্যান্ড থেকে। আমি যে ঘটনাটা বলতে যাচ্ছি এটা হচ্ছে একটা হোটেলকে নিয়ে। তো ঘটনাটা হচ্ছে 2014 জুলাই মাসের ঘটনা। ওই হোটেলে আমি নতুন নতুন জব স্টার্ট করি। তো একদিন কি হলো, আমি রিসেপশনে দাঁড়িয়ে আছি। তো সেদিন ছিল বৃহস্পতিবার। তো আমাদের ম্যানেজার ছিল DM।
তো সাধারণত আমাদের উইকেন্ডে আমাদের টাকা চলে আসে বৃহস্পতিবার রাত 12টার পর। তো অ্যাজ ইউজুয়াল চেক করতে গেছে টাকা আসছে কিনা। তো আমাদের রিসেপশনের পিছনে একটা ব্যাগ রয়েছে, আর ব্যাগ ডোর সাথে হচ্ছে আপনার এটিএম। এটিএম টাকা চেক করছে, তখন তাদের রাত 2:30 বাজে হয়তো। তো ওর পিছন থেকে এসে কে যেন হাত দিছে, ও শোল্ডারের মধ্যে 2 হাত দিয়ে ধরছে। ও তো এটিএম দিয়ে তাকিয়ে আছে। তো ওর সাথে এই সময়ে এরকম ভাবে ফান করে হচ্ছে আমার একটা সিকিউরিটি আছে ডেভিড, ও ভাবছে হয়তো বা ডেভিড ওর সাথে ফান করছে। তো বলে যে ডেভিড তুই আর কোন সময় পাস এই সময় এসে আমার সাথে ফান করতেছিস, আমি টাকাটা চেক করলি। ওয়েট বলে ও টাকাটা চেক করলো। তো তখন কিন্তু পিছনে ঘুরে তাকায়নি আসলে কি ডেভিড নাকি অন্য কেউ। তো যখন ও ঘুরে তাকালো টাকা চেক করা শেষ, তখন দেখলো যে ডেভিড নেই ওখানে। তো ভিতরে আসলো, তো ব্যাকডোরে ভিতরে আসার পর ডেভিড তো বসে রয়েছে ওখানে অফিসের মধ্যে আমাদের রিসেপশনে। তো ওকে বললো যে কিরে, তোকে বললাম যে ওয়েট করতে, তুই তো চলে আসলে অফিসের মধ্যে। বললো যে কখন বললি ওয়েট করতে, কোথায়? বলে যে এখন আমি টাকা চেক করতেছিলাম, তুই আমার পিছন থেকে শোল্ডারে হাত দিলে, আমি তো বললাম যে তুই ওয়েট কর, তোমাকে না বলে চলে আসলে, এটা অনেক রুড। আমি যে না, আমি তো যাইনি, আমি তো এখানে কথা বলছিলাম। তো আমাদের ম্যানেজার ও এটা জানে আসলে হয়তো বা কোনো সমস্যা হচ্ছে, কারণ অনেক প্রায় 18 বছর ধরে ওই হোটেলে জব করতেছে। সো এটু যেটু জানে হোটেলের ব্যাপারে। তা আমি ছিলাম নতুন, তো আমার সামনে আর বলেনি ভালো মন্দ কিছু, হয়তো বড় কথা বলছে ব্যাপারটা নিয়ে। তো এরকম একদিন আমরা রিসেপশনে একটা ভিজি ছিলাম না, বাট আমাদের হোটেলে একটা কনফারেন্স ছিল। আর ওই কনফারেন্স রুমটা হচ্ছে আমি যতটুকু শুনে এসেছি যে ইউরোপের মধ্যে সেকেন্ড লার্জেস্ট কনফারেন্স রুমটা, অনেক বড়। তো কনফারেন্স শেষ, তখন বাজে হচ্ছে রাত 3টা 3:30 বাজে। সেদিন অনেক বৃষ্টি হচ্ছিল। তো প্লেনিং এর যে স্টাফ ছিল, তো ওদের স্টাফ কম ছিল সিএনবি। তো ওরা রিসেপশনে আসলো, আমরা বিজি ছিলাম না। আমার ম্যানেজার বললো যে স্যাম তুই ওদের সাথে যা, ওদেরকে একটু হেল্প কর, কারণ আমরা তো বিজি নেই। আমি বললাম যে ঠিক আছে, সমস্যা নেই, আমি যাই। তো ওদের সাথে আমি চলে গেলাম কনফারেন্স রুমে। তো কনফারেন্স রুমে আপনার আমি করছিলাম হচ্ছে ওখানে বিয়ারের গ্লাসগুলি পড়ে আছে এদিক ওদিক, আমি বিয়ারের গ্লাসগুলি কালেক্ট করতেছিলাম। তো এখন বিয়ারের গ্লাসগুলি কালেক্ট করতে করতে অনেকগুলো গ্লাস হয়ে যায়। তো গ্লাসগুলো একটা টেবিলের উপর রেখে দিয়েছি আমি, আর গ্লাসগুলি পড়ার কোনো উপায় নেই, কারণ যে টেবিলটার উপর রাখা আছে ওই টেবিলটা অনেক বড়, আর গ্লাস হবে হয়তো বা 15-20টা, বাট টেবিল হিসেবে গ্লাস অনেক কম ওখানে। তো আমাদের ক্লিনিং শেষ, তো সিকিউরিটি চলে আসলো গেট ক্লোজ করবে কনফারেন্স রুমে। সিকিউরিটি আসার 30 সেকেন্ড পর সাথে আমি কথা বলতেছিলাম। তো সাডেনলি সিকিউরিটি ওখানে আমার সাথে কথা বলতে, সাডেনলি কি হলো, গ্লাসটা ভেঙে গেল, একটা গ্লাস ওখান থেকে ভেঙে গেল, অনেক জোরে শব্দ হলো, আর শব্দটা আমরা সবাই শুনতে পাই। আমরা দৌড়ে যাই ওখানে, আমি তো স্পেশালি সবার আগে দৌড়ে গিয়ে দেখি যে অনেকগুলো গ্লাস রাখা আছে, আমি যেগুলো রাখছি নিজের হাতে সবগুলো গ্লাস ঠিক আছে। মাঝখানে সবগুলো গ্লাসের মাঝখানে একটা গ্লাস আছে, যে গ্লাসটা মানে ইম্পসিবল, ভাঙা পসিবল না, যদিও ভাঙে অবশ্যই অন্যান্য গ্লাসগুলি পড়ে যাবে। তো মাঝখানে যে গ্লাসটা ছিল সেটা ভেঙে গেছে, একদম ভেঙে গুঁড়ো হয়ে গেছে ছোট ছোট পিস। তো আমি চিন্তা করলাম এটা ইম্পসিবল, কিভাবে হবে, এটা তো হওয়ারই কথা না। যদি গ্লাস গরম থাকতো তাহলে একটা কথা, মনে মনে চিন্তা করতেছিলাম যে গ্লাস যদি গরম থাকতো তাহলে হয়তো গ্লাসটার একটা কারণ ছিল, বাট গ্লাস একদম ঠান্ডা, আর সব গ্লাস ছেড়ে মাঝখানে গ্লাসটা কেন ভাঙবে। তো যাই হোক, সিকিউরিটি জিজ্ঞেস করলাম কি হলো, বললো যে ইট ডাজন্ট লুক রাইট, গো আউট ফ্রম হিয়ার। তো আমি ওকে জিজ্ঞেস করলাম কি হলো, বল যে তোকে বলবো অন্য কোনোদিন যে কিছু আমার হবে। আচ্ছা ঠিক আছে, একটু ভয় পেয়ে গেলাম। তো চলে আসি আমরা সবাই। তেমনি আরেকদিন আমি রিসেপশনে দাঁড়ানো, তো সেদিন আমরা ছিলাম 3 জন রিসেপশনে। একটা ছেলেকে পাঠালাম একটা কাজে, আরেকজন গেল সিগারেট খেতে, আমি একা রিসেপশনে। তখন বাজে রাত কমসে কম 3টা হবে, 3টা 3:30। তো আমাদের রিসেপশনের পিছনে একটা অফিস আছে, রিসেপশনের সাথে কানেক্টেড। অফিসের মধ্যে বড় একটা ফটোকপি মেশিন, যেটা দিয়ে আমরা বড় বড় যে পেজগুলি থাকে, যদি কোনো ডকুমেন্ট থাকে যেগুলি আমরা করি আর কি ব্যাক অফিস থেকে কালার ফটো, তো ওখান থেকে আমি প্রিন্ট আউট করি আমরা। সেদিন কি হলো, আমি রিসেপশনে, অফিসের মধ্যে কেউ নেই, একজন গেল সিগারেট খেতে, একজনকে আরেকটা কাজে পাঠালাম। তো সাডেনলি হলো মেশিনটা চালু হয়ে গেল। মেশিনটা চালু হওয়ার পর আমি চিন্তা করলাম হয়তো কেউ আছে। এখন যে মেশিনটা কন্টিনিউ চলতেছে, প্রায় হয়ে গেছে 2-3 মিনিট। আমি চিন্তা করলাম এত কিছু কপি কে করতেছে। আমি ভিতরে গিয়ে চেক করলাম, দেখি যে কেউ নেই অফিসের মধ্যে। আর পেজের যে অ্যামাউন্ট মারা হলো ওই মেশিনের মধ্যে প্রায় 200। তো আমি যখন গেলাম তখন দেখি যে 190 পেজ হয়ে গেছে কপি অলরেডি, বাট কপি আসছে যে কপিগুলি আমরা হয়তো কেউ কপি এখান থেকে বাটনটা প্রেস করে চলে গেছে ব্যাকডোর দিয়ে। আমি দেখলাম যে পেজগুলি একদম ক্লিন এন্ড এমটি, একদম খালি পেজ, সাদা পেজগুলি কপি হয়ে আসছে। তারপর আমার কলিগ আসার পরে আমি জিজ্ঞেস করলাম তুই কি যাওয়ার আগে কোনো কিছু কপি করে দিলি? বলে যে না, আমি তো কিছু কপি করিনি। ইভেন আমি চেক করছি মেশিনের মধ্যে যে পুরো কোনো পেজ রাখা আছে কিনা, যেটা কপি হচ্ছে, দেখলাম যে কোনো পেজই নেই।
তো বলে যে কি হয়েছে, আমি বলি যে পেজগুলো অটোমেটিক কপি হয়ে বেরোলো। তো ভাবলাম যে তুই কিছু করে গেছিল। তো বলে যে না। তো হাসছিল আমাকে দেখে। ও জানে, ও প্রায় 8 বছর ধরে ওখানে জব করতেছে। ও জানে এই ব্যাপারটা, যেখানে এই ভৌতিক টাইপের কিছু আছে। তারপর এমন একদিন আমাদের নাইট পড়ার অফ ছিল। তো সেদিন আমাকে বললো যে স্যাম তুই গিয়ে ব্রেকফাস্ট মেনুগুলি কালেক্ট করে নিয়ে আস রুম থেকে। তো আমরা কি করি, সকাল ভোরে 5টা, 5:30টার দিকে, 4:30টার দিকে এরকম একটা টাইম দেখে আমরা প্রত্যেকটা করিডোরে ঘুরে প্রত্যেকটা রুম থেকে ব্রেকফাস্ট কার্ডগুলি নিয়ে আসি। তো এরকমই আমি একদিন আমাকে পাঠালো, আমি গেলাম। তো ফ্লোরটার ব্যাপারে একটু আমি বলিনি, তাহলে বুঝতে সবার জন্য ইজি হবে। তো ফ্লোরগুলো হচ্ছে এমন যে হোটেলের মধ্যে 774 রুমস আছে। এই 774 রুমসকে 3 ভাগে ভাগ করা হয়েছে, 3টা সাইড দিয়ে। একটা হচ্ছে পামাস টাউন, একটা সুইস উইং, একটা ওয়েস্টার্ন উইং। তো প্রায় 1:30 মিনিট এরকম সময় লেগে যায় আমাদের। তো আমি চেক করতাম, তো চেক করে আসছি। তার একদিন পর আমি আবার যাই চেক করতে, কারণ সেদিন অফ ছিল, 2 দিন অফ থাকে পরের। তো এই ফ্লোরে যেটা সুইস উইং, ওখানে একটা কর্নার আছে। সেই কর্নারটা এত ঠান্ডা, ওখানে প্রচুর ঠান্ডা। ফুল আপটা অনেক ঠান্ডা হয়ে যায়, কেমন যেন ভালো লাগে না। তো ওখানে আমি 5 শতাংশ দেখতাম যে অনেক ঠান্ডা। করিডোরের মধ্যে আমাদের সাধারণত ওখানে হিটার থাকে ঠান্ডার জন্য, যাতে ঠান্ডা না লাগে সেজন্য হিটার থাকে ওখানে। তো সবখানেই গরম লাগে, ওই জায়গাটার মধ্যে অনেক ঠান্ডা। তখন কয়েকদিন যায়। তো এরকম আরেকদিন আমি চেক করতে যাচ্ছিলাম। তো আমার যখন কেমন যেন মনে হলো, ওটা হচ্ছিল সুইট উইংয়ে। তো আমি হাঁটছিলাম, তো আমার মনে হচ্ছে আমার পিছন কে যেন হাঁটতেছে। আমি এখন বুঝতে পারতেছি যে পায়ের শব্দগুলো হচ্ছে আমার পিছন। আমি যেভাবে হাঁটতেছি, আমার ফুট যেভাবে, যে পাটা আগে যেতেছে ঠিক সেইভাবে আমার সাথে হাঁটতে, যাতে শব্দ না হয়। তো অনেক ভয় পেয়ে যাই। তারপর আমি চলে আসি। তারপর আমি একদিন সিকিউরিটিকে জিজ্ঞাসা করি, আচ্ছা তুই আমাকে একটা কথা বলবি? বলি যে কি? আমি বলি যে আমার জানি কেমন লাগে এখানে, স্পেশালি সুইফট উইং আর পামাস টাউনে। তুমি একটু বলতে পারবে কি সমস্যাটা কি এখানে? পরে ও বললো যে তোকে একটা জিনিস দেখাই। তো আমাকে প্রত্যেকটা করিডোরের মধ্যেই ক্যামেরা থাকে। তো আমাকে ক্যামেরা দেখাচ্ছে। তো আমি দেখলাম যে ক্যামেরা, বললাম যে কোথায়, কিছু দেখা যাচ্ছে না। তো যে ভালো করে দেখ ওখানে, যে things are moving from one side to another side। আমি আসলে দেখছি যে হ্যাঁ, ওখানে যেমন করিডোরের মধ্যে গেস্টরা খাওয়া দাওয়া করে দেখাবে, মাঝে মাঝে বাইরে প্লেট গ্লাস এগুলো রেখে দেয়। আমি দেখছি যে অটোমেটিকলি মনে হচ্ছে যে গ্লাসগুলি প্লেটগুলি কেউ উঠায় এক সাইড থেকে আরেক সাইডে নিয়ে যাচ্ছে। তো দেখে ভয় পেয়ে যায়, প্রচুর ভয় পেয়ে যায় আমি। তো আমার সপ্তাহে 3 দিন আমার এই কাজটা করতে হয়, যে ব্রেকফাস্ট কার্ডগুলি কালেক্ট করতে হয়। আমি যদি বলি যে ভৌতিক অবস্থা ভূতের, তাহলে তো আমাকে বলবে যে আমাদের তো তাহলে স্টাফ দরকার, এরকম স্টাফ যে কাজ করতে পারবে না। তো কাজের ক্ষেত্রে এসব কিছু ভয় পেলে চলে না। তো সেই কাজের ভয়ে আমি কন্টিনিউ করতে থাকি। এমন একদিন রাত প্রায় তখন কটা বাজে, আপনার 3টা। আমাদের বার যে থাকে হোটেলের লবের পাশে, আমাদের একটা বার আছে। তো বারটা ক্লোজ হয়ে গেছে সেদিন 2:30 বাজে, কারণ বিজি ছিল না, একদম কোয়ার্ট ছিল। তো বারের মধ্যে কি আমি ড্রিঙ্ক নিয়ে আসতে গেলাম সবার জন্য, আমরা কোক যে যা খাওয়া নিয়ে আসি, হালকা হলো সফট ড্রিঙ্ক। তো ওইখানে একদিন যাই, গিয়ে লাইট অন করি ফ্রিজের সাথে। তো লাইট অন করার পর তো ওখান থেকে আমি ড্রিঙ্ক বের করছি। তো আমার মনে হচ্ছে আমার বাঁ পাশে কে যেন দাঁড়িয়ে, ওখান থেকে দাঁড়িয়ে হাসছে, আমার দিকে খুব ভয়ানক ভাবে তাকিয়ে আছে। চোখগুলো মনে হচ্ছে বের হয়ে যাবে, আমার এমন লাগতেছে। তো জিনিসটা একটা আমি সিরিয়াস ভাবে নিইনি, কারণ ভয় পেলে একটা সমস্যা। তারপর আমি ওখান থেকে চলে আসি রিসেপশনে। এসে পরে আমি আমার ম্যানেজারকে বলছি যে দেখ, আমার তো ভালো লাগে না, কেমন লাগে বারে যখন ড্রিঙ্ক নিয়ে আসতে যাই, আমার মনে হয় যে কে যেন পাশে দাঁড়িয়ে দেখে। তো হাসছিল। তো বলে যে কিছু না, এগুলি তোর হয়তো লাগে অন্ধকার দেখে। কিন্তু আমাকে তারপর সত্যি বলে না, সত্যি কথাটা বললেই তো আমি চলে যাবো, এত ভয়ানক ঘটনা। তো এমন একদিন আমি যাচ্ছিলাম, সেটা হচ্ছিল আমার একদিন বৃহস্পতিবার রাত। আমি যাচ্ছিলাম অ্যাজ ইউজুয়াল, আমি সবসময় চেক করতেছি। তো চেক করছি। তো ওই ঠান্ডা যে জায়গাটা গেলে শরীর ঠান্ডা হয়ে যায়, সেই জায়গাটা যখন ক্রস করছি, তখন আমার মনে হলো কে যেন একজন রুম থেকে বেরোলো। রুমের দরজাটা যে ওপেন করলো, আমি বুঝতে পারছি হ্যাঁ, রুমের দরজাটা ওপেন করছে। তো ওপেন করে আমার পিছন হাঁটছে। তো সাধারণত হোটেলের করিডোরের মধ্যে ডান পাশে, বাম পাশে এবং এন্ড অফ দ্য করিডোরে সবসময় ছোট ছোট ইগুলি লাগানো থাকে, ফটো ফ্রেম লাগানো থাকে, অনেক ধরনের ফটো দিয়ে সুন্দর ফটো লাগিয়ে দেখা যায় ফ্রেম করে রাখে, ছোট গ্লাসও থাকে। তো আমি হাঁটছি, যখন প্রায় এন্ড অফ দ্য করিডোর চলে আসতেছি, তো আমার কেমন লাগতেছে, আমার
পিছনে দাঁড়িয়ে আছে। আমি দাঁড়ালে আমার পিছনে দাঁড়ায়, আমি হাঁটলে আমার পিছন থেকে হাঁটতেছে। তো আমি সাডেনলি যখন আমার চোখটা যায় এনে তো করি পা চলে আসছি, তো একদম এন্ড অফ দ্য করিডোর সোজা দেখছি যে একটা আমাদের ওখানে আমার পিছনে হাঁটতেছে যে এত বিশ্রী একটা চেহারা, ওর ফেস জ্বলা একটা লোক, একদম ফেস জ্বলে মানে ছোট ছোট পিম্পলসের মতো চলে আসছে ফেসের মধ্যে, দাঁতগুলি বের হয়ে গেছে, ঠোঁট নেই, তারপর মাথায় চুল নেই, একদম সব ভয়ানক একটা ফেস আমি দেখতে পাই। হচ্ছে আমি যখন ওই ফ্রেমটার দিকে তাকাই সামনে, রিফ্লেকশন পিছনে আমার পিছনে আমাকে সব আমার পিছনে দেখা যায়। আমি দেখলাম যে আমার থেকে কমসে কম 1 থেকে 2 হাত হবে দূরে ও হাঁটছে। তো আমি এটা দেখে আমি আর সহ্য করতে পারিনি, আমি মাথাটা নিচের দিকে আল্লাহ আল্লাহ করতেছি আর যতটুকু চূড়া পারি রিলিজিয়াস ওগুলি পড়তেছিলাম। তো আমি এসে লিফটের জন্য দাঁড়িয়ে আছি, আর লিফটের যে ডোরগুলি হচ্ছে রিফ্লেকশন মতো দেখা যায়, ওখানে মিররের মতো প্লাস মানে মিররে যাতে ক্লিয়ার দেখা যায়, লিফটের ডোরগুলি থেকে এত ভালো ক্লিয়ার ভাবে দেখা যায়। তো আমি দাঁড়িয়ে আছি দেখি যে আমার সাইডে আমার পাশে দাঁড়িয়ে আছে। আমি তো মানে আমি আর দেখতে পাচ্ছি, আমি চোখ বন্ধ করে আল্লাহ আল্লাহ করতেছি, আর লিফটও আসতেছে না, নিচতলা থেকে লিফট আসতে আসতে সময় লাগে। আমি আল্লাহ আল্লাহ করতেছি, তারপর আমি লিফটের মধ্যে যখন ঢুকে দাঁড়াতে আমার সাথে সাথে ওটাও ঢুকে আমার পিছনে দাঁড়া থাকে। তো তখন আমি তো চিন্তা করতেছি আমি তো হয়তো বা শেষ আজকে, লিফটের মধ্যে আমার কিছু একটা হয়ে যাবে। তো তারপর মনে মনে দোয়া করতেছি, আল্লাহকে ডাকতেছি, নিজের মধ্যে একটা কনফিডেন্স আসছে ভয় পেলে চলবে না। আমি কিন্তু প্রচুর ভয় পাচ্ছিলাম, বাট তারপর নিজেকে সান্ত্বনা দিচ্ছিলাম যে ভয় পেলে চলবে না। এভাবে আল্লাহ করতে করতে নিচে চলে আসি। নিচে চলে আসার পর আমি লিফট থেকে বের হবে একটা দৌড় দিয়ে আমি সোজা চলে যাই রিসেপশনে গিয়ে ওখানে আমি বেহুশ পড়ে যাই। যখন বেহুশ তখন তো আমি আর পড়তে পারলাম বেহুশ পর্যন্তই। বেহুশ পড়ে যাওয়ার পর তখন বাঁচতেছে প্রায় 5:30। তো তার 2-3 ঘন্টা পর আমার যখন হুঁশ হয় তখন আমি দেখলাম যে আমাদের হোটেলের মধ্যেই যে ডক্টর আছে ওর রুমের মধ্যে আমি বেডের মধ্যে শোয়া। তো ওকে আমি জিজ্ঞেস করলাম আমার কি হয়েছে। পরে ও বললো যে আচ্ছা আমি বলতেছি। পরে আমার ম্যানেজারকে ডাকলো, আমার ম্যানেজার আসলো, এসে আমাকে বলতেছে যে এরকম ঘটনা হয়েছে, এটা এরকম হলো আর কি। তো এখানে এসে বেহুশ পড়ে গেছিস, ফেইন্ট হয়ে গেছিস। তারপর আমি বললাম যে হ্যাঁ আমি আমার নাম দেখছি, আসলে ঘটনাটা কি। তো আমাকে বললো যে দেখ তোকে আজকে বলি, তুই আমাকে যে সবসময় বলছিস যে কাউকে দেখতে পাচ্ছিস অথবা তোর ভয় লাগতেছে, তুই বলছিস আমাকে গ্লাস ভেঙে গেছে কনফারেন্স রুমে, এগুলি সবাই সত্যি। কারণ হচ্ছে আমি তোকে বলি, এখানে আমাদের 5th ফ্লোরে সুইফট উইং এ ওখানে একটা রুম আছে, যে রুমটার মধ্যে একটা লোক ওখানে গরম পানি বাথটাপে ছেড়ে সে গোসল করতেছিল। ওই অবস্থায় গরম পানির মধ্যেই মারা গেছে। কিভাবে মারা গেছে কেউ বলতে পারবে না। গরম পানিতে ওর শরীরের চামড়া, স্কিন, ফেস সব জ্বলে গেছে, এত গরম পানি ছিল। তো আমি এগুলি শোনার পর তখন আমি ভাবলাম যে হ্যাঁ আমি যখন ওই কোনাটার মধ্যে যাই রুমের পাশে, তখন আমার প্রচুর ভয় লাগে, এটি হতে পারে কারণ। তারপর আমি যখন এইসব ঘটনা শুনি, তারপরের দিন আমি রিজাইন লেটার সাইন করে আমি এইচআরএ জানান করেছি আমি জব করবো না এখানে। তখন আমাকে রিজন জিজ্ঞাসা করে আমি বললাম যে এইভাবে তো কাজ করা যাবে না, কারণ আমি অনেক ভয় পাই। এটা সত্যি এখানে অনেক হরর টাইপ জিনিস আছে যেগুলি খুবই ডেঞ্জারাস। আমার লাইফের রিস্ক নিয়ে আমি কাজ করতে চাই না। সত্যি আমার কন্ট্রাক্টটা ক্যান্সেল করে দেয়। তো এগুলো আমার কন্ট্রাক্ট ক্যান্সেল করে আমি ওখান থেকে চলে আসি। আমি টোটাল জব করে ওখানে 1 মাস 10 দিনের মতো। এই ছিল আমার ঘটনা স্যার, ধন্যবাদ। Bhoot FM, the night comes alive with Graminphone. শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাস্তার সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আপনারা অনেকেই লিখেছেন লাস্টের যে অডিও ক্লিপ সেটা নিয়ে, আমরা দেখতে পাচ্ছি SMS গুলো এসছে এবং কথা কিছু অস্পষ্ট শুনেছেন আপনারা। বেসিক্যালি ঘটনাটা অনেক অদ্ভুত ছিল বলেই আমার খুব ইচ্ছা ছিল যে এই ঘটনাটা আপনাদের সবাইকে শোনানোর, এবং আমরা সেটা শোনালাম আপনাদেরকে। বাট অনেকে বুঝতে পারেনি, শুনে খুব খারাপ লাগছে আমার কাছে। এবং হ্যাঁ মানে ঘটনাটা কোনো একটা কারণে আমরা মনে হয় যে আমরা পরবর্তীতে চেষ্টা করবো আবার এই ঘটনাটা শোনানোর, কারণ ঘটনাটা অদ্ভুত, সত্যি খুব অন্যরকম একটা ঘটনা। একটা হোটেলে সেই ঘটনাটা ঘটে এবং খুবই অদ্ভুত ব্যাপার। আমি জানি না যে আপনাদের কারোর সাথে এরকম ঘটে কিনা, যে আপনারা যে বাসাটা থাকেন সেই বাসাটার কোনো একটা রুমের টেম্পারেচার যদি একটু অন্যরকম হয় তাহলে আপনার কেমন লাগবে, এবং আপনি যদি হঠাৎ করে দেখেন যে
অদ্ভুত চেহারা কোনো একজন মানুষ, এবং পরে খোঁজ নিয়ে জানতে পারেন যে সেই মানুষটি সেইখানে কোনো একটা কারণে বাথটাবে গোসল করার সময় পুড়ে গিয়েছিল বা কোনো একটা ভাবে মারা গিয়েছিল এবং গরম পানির কারণেই মারা গিয়েছিল। এরকম অদ্ভুত একটা ঘটনা। আমরা পরবর্তীতে চেষ্টা করব এই সাউন্ডটাকে আরেকটু ঠিকঠাক করে আপনাদেরকে শোনানো। উই আর রিয়েলি সরি ফর দ্যাট যে আপনাদের অনেক হ্যাসল হয়েছে এই স্টোরিটা শোনার জন্য, এবং এত চমৎকার একটা স্টোরি আপনারা অনেকে বুঝতে পারেনি এবং জানিয়ে ভালো করেছেন। আমরা চেষ্টা করবো এই ঘটনাটা আগামী দিন আবার শোনানোর, যদি সাউন্ডটা ভালো করতে পারি। তো যাই হোক, আমরা কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাব। তবে তার আগে কিছু ফেসবুক পোস্ট না পড়লে না। আচ্ছা, অনেকেই লিখছেন যে ভালো লেগেছে তারপরেও ঘটনাটা, যারা বুঝতে পেরেছেন। তবে বুঝতে পারাটা খুব ডিফিকাল্ট ছিল, ম্যাক্সিমাম মানুষের কাছে বুঝতে পারছি। এবং আমাদেরকে দিনাজপুর থেকে দীপঙ্কর রয় ফেসবুকে লিখেছেন যে আজ প্রথম কমেন্ট করছেন তিনি, এবং আমাদেরকে দুরন্ত পথিক লিখেছেন ঘটনাগুলো শুনে তার কাছে ভালো লাগছে। মাহমুদুল হাসান নাইম লিখেছেন, তার লেখাটা আমি অবশ্য বুঝতে পারিনি। আমাদেরকে এছাড়াও হাজারিবাগ থেকে শুনছেন লিখেছেন এমডি হাবিবুল্লাহ। এছাড়াও ফাহিম আমাদের লিখেছেন 2 নম্বর স্টোরিটা অসাম লেগেছে তার কাছে। সানি হাসান লিখেছেন খুব ভালো স্টোরিটা, চালিয়ে যাও ভূত আসাম। এছাড়াও আরো অনেকে আমাদের ফেসবুকে কমেন্ট করেছেন। আমি দেখতে পাচ্ছি যে লিখছেন যে ফুর্তি লাগছে, লিখেছেন নূর আলম প্রত্যয়, আমাদের যে ফুর্তির পেজ রয়েছে সেখানে, এবং আমাদেরকে লিখেছেন এক মুঠো স্বপ্ন যে আই লাভ ভূত এফএম। আমাদেরকে এমডি জাহিদ শাদ লিখেছেন ঘটনাগুলো চরম, ভূত এফএম রক্স। আমাদেরকে যারা SMS করেছেন তারা বলছেন যে দীপ্রা আমাদের SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন শাহরিয়ার পিরোজপুর থেকে, মোটরসাইকেল স্টোরিটা অসাম। দীপ আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন যে ভয় পাওয়ার মতো ঘটনা শুনতে চাই। ডেফিনেটলি আমরা সেরকম ঘটনা শোনানোর চেষ্টা করছি আপনাদেরকে। আমাদেরকে এছাড়া SMS, আচ্ছা আপনারা যদি খুব সাহসী হয়ে যান তাহলে আমাদের জন্য কাজটা আসলে বেশি ডিফিকাল্ট হয়ে যায়। আচ্ছা, হৃদয় আমাদের SMS করেছেন, সেকেন্ড স্টোরিটার অনেক প্রশংসা শুনছি। জুনায়েদ আহমেদ আমাদের SMS করেছেন, আকাশ আমাদের SMS করেছেন, তিনি এবং তার ওয়াইফ স্বর্ণালী লাইট অফ করে ভূত এফএম শুনছেন, অনেক ভয় লাগছে তাদের কাছে। আমাদেরকে এছাড়া অনেক খুলনা থেকে SMS করেছেন, অনেক অনেক ভালো 1 এবং 2 নম্বর স্টোরিটা। ওকে ফাইন, আমরা আর কথা না বাড়িয়ে তাহলে আরেকটা জমজমাট ঘটনায় চলে যাই। আলিফের কাছে আমরা ফিরে আসবো। আলিফ, এইবার যে ঘটনাটা আমরা শুনবো ডক্টর আলিফের কাছে যাচ্ছি, সেই ঘটনাটা কোথাকার? জি রাসেল ভাই, থ্যাংক ইউ আবার আমাকে সুযোগ দেওয়ার জন্য। এই ঘটনাটি রাসেল ভাই খুলনার ঘটনা আর কি। তো লিসেনার্স সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার দ্বিতীয় ঘটনাটি শুরু করছি। এই ঘটনাটি ঘটে, আপনাদেরকে আমি আবারও মেনশন করি, আমার এই ঘটনাটিও 90s এর ঘটনা। 1992 সালে ঘটনাটি ঘটে। সাবের নামের একজন মহিলা, উনি আমার পরিচিত। তো এবং এটা যেহেতু বাসা রিলেটেড ঘটনা, আমি বলবো যে আপনারা যে বাসাটায় রয়েছেন সেই বাসাটাকে কল্পনা করুন এবং এই ঘটনাটা একটু মন দিয়ে শুনবেন এবং কল্পনা করুন যে এই ঘটনাটি আপনাদের বাসাতেই ঘটছে। কেমন লাগবে, বিশেষ করে যারা স্টুডেন্ট তাদের জন্য বলছি। তো তিনি তখন অনার্স পড়তেন খুলনার কোনো একটি ইউনিভার্সিটিতে। তো সেকেন্ড ইয়ারে উনি ইকোনমিক্স স্টুডেন্ট ছিলেন। তো সেকেন্ড ইয়ারে আপনার যে সময় ঘটনাটি ঘটে ওই সময়টা গরমকাল এবং প্রচন্ড ঝড়ের দিনের ঘটনা রাসেল ভাই, কালবৈশাখী ঝড়। এবং ওই মুহূর্তে পেপারের মানে খবরের কাগজে এসেছিল যে টর্নেডো বয়ে গেছে ওই সাইটে। তো ওই রাতে আপনার প্রচন্ড ঝড় হয় আর কি। ওই ঝড়ের মধ্যে ওইখানে পড়তে থাকেন উনি রাতের বেলা। রাত তখন 12টা কি 1টা বাজে, এমন সময় ইলেকট্রিসিটি চলে যায়। সেই পড়ার টেবিল থেকে সে উঠে চিন্তা করলো যে মানে রান্নাঘরের জানালাটিও লাগানো না। তো আমি তার বর্ণনাটা মানে ওই বাড়ির বর্ণনাটা একটু দিতে চাই আগে। ওনাদের বাড়ি ছিল খুলনা শহরেই, এবং ওই শহরে যেখানে ওনাদের বাড়ি তার আশেপাশে কোনো বিল্ডিং ছিল না, দূর দূরান্তে কোনো বিল্ডিং দেখা যেত না, আশেপাশে সবই টিনের চালের ঘর। তো ওনাদের বাড়ি ছিল 3 তলা। নিচতলায় ভাড়া থাকতেন একজন ভদ্রলোক, একজন ভদ্রমহিলা। দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন ওনার ফ্যামিলি, ওনার বাবা এবং ওনার ভাই আর 2 ভাই ছিলেন। আর ওনার উপরে 2 বোন মানে থাকতো আর কি। তো ওই 2 তলা মানে 3 তলার ছাদে, যেটা অর্ধেক ছাদ অর্ধেক রুম, তো 2 রুমের মধ্যে 1 রুমে উনি থাকতেন আর 1 রুমে ওনার বোন, ওনার ছোট বোনের বাচ্চা এবং ওনার যে দুলাভাই উনি বাংলাদেশে বাইরে থাকতেন। তো বোন ম্যাক্সিমাম টাইম খুলনাতেই ওই বাসায় থাকতো। তো যেদিন ওনার এক্সাম ছিল তার আগের দিন রাতে তিনি পড়ছিলেন, তো হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে যায়। ইলেকট্রিসিটি চলে যাওয়ার পর ওনার মনে হয় না একটু চা বানিয়ে নিয়ে আসি, মোমবাতিও জ্বালিয়ে নিয়ে আসি। আচ্ছা। তো যথারীতি রান্নাঘরে যাওয়া পড়ে। তো রান্নাঘরের কাজ শেষ করে মোমবাতি হাতে এবং চায়ের কাপ পেয়ালা হাতে নিয়ে একটু সামনে এগোতে রুমের কাছে যেতেই ইলেকট্রিসিটি চলে আসে। তো ধাপ করে ইলেকট্রিসিটি চলে আসার পর উনি ওনার যে পড়ার টেবিল সেখানে দেখতে পান একজন বসে আছে এবং পড়ার ভান করে যেই দিকে টেবিল সেদিকেই ওই দিকেই মুখ করে বসা এবং তার সারা শরীর চুল দিয়ে ঢাকা, চেহারা দেখা যাচ্ছে না। তো এটা দেখে উনি সেন্স হারিয়ে ফেলে।
তো যখন সেন্স হারিয়ে ফেলে, যখন সেন্স আসে, বাসার সবাই তাকে জিজ্ঞেস করে কি রে কি হয়েছে, তখন তার সে আর জিনিসগুলা বলার পর কেউ বিশ্বাস করেনি। বলে যে এটা তোর মনের ভুল, বা তুই আগে কখনো চিন্তা করছিলি বা স্বপ্নে দেখছিস, সেটা হতে পারে। তো এইগুলি কিছু দিস না, তুই ভালো করে এক্সাম দে। তো উনি আগামী মানে পরের কয়েক কিছু এক্সাম দিতে পারে নাই। তো এই ঘটনাটা ঘটার প্রায় 1-2 মাস তার সাথে তেমন কোনো কিছু না ঘটলেও 3য় মাসে গিয়ে তিনি আবারও একই জিনিসের সম্মুখীন হন, কিন্তু এবার একটু অদ্ভুত হবে। ঠিক একইভাবে ওই দিন রাত জেগে, ওনার রাত জেগে পড়ার একটা অভ্যাস আছে, এবং ওই দিন রাতে তিনি গল্পের বই পড়ছিলেন। তো গল্পের বই পড়া অবস্থায় এমন একটা ইন্টারেস্টিং জায়গায় সে ভাবলো যে না, একটু চা বানিয়ে চা খাওয়া যাক, সাথে গল্পের বই পড়া যাক। রাত তখন 2টা বাজে। তেমন সময় সে রান্নাঘরে গেলেন, চা বানিয়ে নিজের খাটে আসলেন এবং খাটে বই পড়ছিলেন। এমন সময় বইয়ের মাঝখানে তিনি দেখলেন যে সিলিং থেকে দাঁড়ে টপ 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 করে তার হাতের উপর এবং বইয়ের উপর পড়ছে। সিলিং থেকে রক্ত পড়ছে এবং এটা দেখে উনি মানে হাউ মাউ করে করা শুরু করে দিলেন এবং জোরে জোরে চিৎকার করছেন, আপা এ মা এ বাবা। তো ওনার বোন যথাযথ ওর রুম থেকে দৌড়িয়ে আসে। রাত তখন 2টা, উনি তো ঘুমছিলেন। তো ঘুমন্ত অবস্থায় আসে এবং নিচে থেকে বাবা মাকে ডেকে নিয়ে আসে, বলে কি এই যে আপা দেখ আমার হাতের মধ্যে এরকম রক্ত, বইয়ের মধ্যে রক্ত। তো ওনার মুভমেন্ট এরকম ছিল, আসলে কেউ কিন্তু রক্ত দেখতে পাচ্ছে না, উনি একাই দেখতে পাচ্ছে। তো সবাই মনে করছে এটাও হয়তো বড় কোনো সমস্যা হয়েছে, ওনাকে একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়া দরকার। আমাদের বাংলা মানে ঢাকা শহরে খুব রিনাউন্ড একজন সাইকিয়াট্রিস্টের কাছে তাকে নিয়ে আসা হয়। ওনার কাছে যখন নিয়ে আসা হয় এবং উনি যখন দেখেন, তখন বলে যে না, ওনার কন্ডিশনটা যদি এখনই ঠিক না করা হয় তাহলে জিনিসটা আরো ওয়ার্স্ট কন্ডিশনে যেতে পারে, এবং এই জিনিসটা যদি একবার সেট হয়ে যায় সেটা পরে রিমুভ করা যাবে না। ওকে। তো তাকে এরকম ঘুমের ওষুধ দিয়ে দেওয়া হয়, এবং ঘুমের ওষুধ দিয়ে দেওয়ার পরে প্রায় 1-2 মাস মানে যে বলে কন্টিনিউয়াসলি সেটা ওষুধগুলো খাবে, দরকার যে 2 মাস তাকে পড়াশোনা বন্ধ রাখতে হয়, সেটাও ব্যাপার, সেটাও তাকে করতে হবে ফর দ্য সেক অফ হার লাইফ। তো পরে যখন এই জিনিসটা 2 মাস উনি ঠিক ওষুধগুলো পালন করলেন, এরপর থেকে তার আবার ঠিক একই অসুখ শুরু হলো। সে রাতে ঘুমায় না এবং জেগে যাচ্ছে ম্যাক্সিমাম টাইম। তো এর যেদিন ঘটনার ঘটে সে রাসেল ভাই সরি, এরপরে যখন 2 মাস হয়, এরপরে 2 মাস যায়, 2 মাস যখন সে ওষুধগুলো কন্টিনিউ করবার পরে এরপরে তার কাছে মনে হয় না ওষুধগুলো খাওয়া দরকার আছে, তার সাথে তো কিছু ঘটছে না। ওই দিন রাতে মানে ওই দিন গভীর রাতে তার ঘুম ভাঙে, ঘুমিয়েছিল, আগে ঘুমিয়ে যায় এবং প্রায় রাত 3টা কি 4টা থেকে তার ঘুম ভাঙে। ঘুম ভাঙার পরে ভাঙে হচ্ছে বিকট একটা চিৎকারে, এবং চিৎকারটা আসে তার বোনের রুম থেকে। তো আপনার পাশের রুম থেকে যদি চিৎকার আসে এবং সেটা যদি আপনার বোনের রুম হয়, আপনি দৌড়ে যাবেন। স্বাভাবিক, খুবই স্বাভাবিক। তিনি দৌড়ে যান, দৌড়ে গিয়ে দেখেন ওনার ভাষা মানে ওনার ভাষ্য মতে যে একজন ওনার বোন মাটিতে বসে আছে, সাদা শাড়ি পরা, শাড়ির মধ্যে ছোট ছোট রক্তের দাগ, এবং কোলে একটি বাচ্চা যেটা তার ওনার বোনের মেয়ে, এবং সেই বোনের বাচ্চার মাথায় মানে শরীরে মাথাটা নাই, বিচ্ছিন্ন অবস্থায়, রক্তের টান, এবং মাথাটা হচ্ছে খাটের ঠিক নিচে, মানে দেখতে পাচ্ছেন ওই মাথাটা। এটা দেখে সে একটা চিৎকার দিতে যাবে, এমন সময় তার মাথায় আসলো যে উনি যখন সাইকিয়াট্রিস্টের কাছে ঢাকায় এসেছিল রাসেল ভাই, ওই মুহূর্তে তার বোন তার সাথে তো খুলনায় ব্যাক করে নাই। তাহলে উনি কি দেখছে, এটা দেখে উনি ওই মুহূর্তে সেন্সলেস হয়ে যায়। চোখ যখন খুলে তখন হসপিটালের বেডে তার বোন তার কাছে জানতে আসে, এবং হসপিটালে ওই অবস্থায় যায়, মানে তিনি এমন ভাবে পড়েন। তো ডাক্তার এভাবে মানে বোন যখন হসপিটালে আসেন তখন জানতে পারে যে ওনার লাম্বার 4-5 ভার্টিব্রাল কলাম থেকে ডিসপ্লেস হয়ে যায়। তো ডক্টর তাকে কমপ্লিট বেড রেস্টে পাঠিয়ে দেয় 3 মান্থসের জন্য। তখন তার বোনকে সে পুরো ঘটনাটা শেয়ার করে, কারণ এর আগের বার যে তার সাথে যেসব অকারেন্স হয়েছিল সেসব অকারেন্সের কোনো কথাই তার ফ্যামিলি বিশ্বাস করেনি, এবং সাইকিয়াট্রিস্টের ভাষ্য মতে এসব জিনিস আসলে হওয়া সম্ভব না। তো ওনার বোনকে যখন ঘটনাটা শেয়ার করে, ওনার বোন খুব মনোযোগ দিয়ে শুনে, এবং আশ্চর্যজনক রাসেল ভাই, ওই মুহূর্তে তার বোন ঢাকায় ছিল, বলে যে আমিও ঠিক একই স্বপ্ন দেখি। আমি ওর বোনকে 2 বোনকে শেয়ার করছে। বড় বোন বলছে আমি দেখি আমি ফ্লোরের মধ্যে বসে আছি, তো তোর ভাগ্নি আমার কোলের মধ্যে, কিন্তু ওর মাথাটা নাই, মাথাটা পাশে খাটের নিচে। তার মানে এক বোন দেখেছেন সামনাসামনি, আর এক বোন দেখেছেন স্বপ্নে। ওকে, 2 জন। তার মানে পুরো জিনিসটাকে এখনই আমরা মানসিক সমস্যা বলে উড়িয়ে দিতে পারছি না, কারণ এটা যদি মানসিক সমস্যা হতো শুধু সেই প্রত্যক্ষ করতো। 2 বোন একসাথে মানে কি, উনি তার প্রত্যক্ষ স্বপ্নে দেখেছেন একজন সামনাসামনি। তো ঘটনাটা তখন 2 বোনের কাছে খুবই মানে ভয়ঙ্কর লাগে। তখন 2 বোন একসাথে থাকা শুরু করে দেয়, ওই ছোট বোনটাও ওনার সাথে ঘুমানো শুরু করে আর কি।
তো একটা সময় ওই থেকে প্রায় 1 বছর পর হঠাৎ করে একটা চিৎকারে ঘুম ভাঙে, এবং ওই চিৎকারে শুধু তার ঘুম ভাঙে না, 2 বোনের একসাথেই ঘুম ভাঙে। 2 বোন যখন ঘুম ভেঙে একে অপরের দিকে তাকিয়ে থাকে, তো চিৎকার কোথা থেকে আসলো, দেখলো দোতলার দরজা খোলার সাউন্ড আসছে, তার মানে তার বাবারও ঘুম ভেঙেছে। তখন তারা দরজা খুলে নিচের দিকে আগায়। নিচের দিকে যাওয়ার সময় মনে হয় যে ডাকাতি, এরকম সাউন্ড যে ডাকাতি হয়েছে এরকম কিছু একটা। ওনার বাবা যখন নিচে যায়, ওরাও তখন পেছনে পেছনে ঘরের ভেতরে ঢোকে। নিচতলার যে ভাড়াটে থাকতো, ওনার হাজবেন্ড ওয়াইফ থাকতেন আর কি, 2 জনের বয়স 50-55 উপরে। তো ওনার ছেলে মেয়ে থাকতো বাংলাদেশের বাইরে, এক ছেলে এক মেয়ে, 2জনই ইউকে থাকতেন। তো ওইখানে যে ঢুকে যারা মানে চোখের সামনে যা দেখে আর কি, যে ওই মহিলা যে আন্টি ডাকতেন তাকে সাথে সে দাঁড়িয়ে আছে, তার শরীরে আঁচল পরা এবং একদম হতভম্ব হয়ে তাকিয়ে আছে। এবং এটা তো বাস্তব একদম, এটা বাস্তব, এটা তো সবাই বাবা মা, তার ভাই, 2 ভাই, তার বোনও এসছে উপর থেকে। আর সামনে যে স্বামী পড়ে আছে তার শরীরের সাথে মাথাটা নাই। ওই মাথাটা মনে হয় মাথাটা এমন ভাবে টেনে রান্নাঘরের দিকে নিয়ে যাওয়া, মানে যে মাথাটার রক্তগুলা, রক্তের দাগ এবং রান্নাঘর পর্যন্ত, ফ্লোরে রান্নাঘর পর্যন্ত টান দেওয়া। তো এটা দেখে 2 বোনই চিৎকার করে উপরে চলে যায়। তখন তো পুলিশ আসে এবং ডেড বডিজ নিয়ে যায়। তার ওনার আত্মীয় স্বজন এসে ডেড বডিজ রিসিভ করে, পরে দাফন করার পরে ওই বাসাটা ওনারা ছেড়ে দেয়। ওই মহিলার কি হয়? ওই মহিলা তো পরের দিন মারা যায়। আমি আপনাকে সরি রাসেল ভাই, আমি আবারও জিনিসটা স্কিপ করে গেছি। এই ঘটনার পরের দিন ওই মহিলাটা মারা যায় হসপিটালে। ওকে। এবং 2 জনের ডেড বডি পরে যখন বিদেশ থেকে, আমার ওয়াইফ যিনি মারা যান, পরের দিনই মারা যান, হসপিটালেই মারা যান। এবং বিদেশ থেকে তখন ছেলে মেয়ে এসে ডেড বডি রিসিভ করার পর দাফনের কাজ শেষ করে ওনারা বাসাটা ছেড়ে দেয়। আচ্ছা। তো এর 1-2 মাস পরে যে আপুর কথা বলছি, তার বিয়ে হয়ে যায় এবং সাউথ আফ্রিকা এসে চলে যায়। ওকে। প্রায় 2002 সালে তারা বাংলাদেশে আসে এবং এরপর থেকে বাংলাদেশে তারা পার্মানেন্টলি থাকে। ঘটনাটা আমি তার কাছ থেকে 2013 দিকে শুনেছিলাম আর কি। তো ওনার কথা হচ্ছে, পরে যখন উদ্ভাবন করে ওনার বাবা যে ঘটনাটি কেন ঘটেছিল, তো উনি প্রথমে বলতে থাকে যে বাবা আমি কিছু জানতে চাই না, আমি এগুলি ছাড়া অনেক ভালো আছি। তখন বলে তুই শোন না, তো জোর করে তাকে বলে, সাইকিয়াট্রিস্ট তো বলেছে ঘটনাটি ওকে শোনায়ও, তারপরে এটা ওর জন্য ভালো, তাহলে ওই জিনিসটাকে ওর মাইন্ড থেকে স্টপ করে দিতে পারবে। তো ঘটনাটা এটা হয় যে ওর যে লোকটা ছিল তার অনেক সয় সম্পত্তি ছিল এবং এটাকে জব্দ করার জন্য ওনার আত্মীয় স্বজনরা জিনিসটা কিভাবে করেছে জানি না। তো যে কবিরাজ বাসায় এসেছিল, ওনার বাবা চেক করবার জন্য নিয়ে এসেছিলেন, সে বলে যে ওনার মৃত্যু হয় ঠিক এরকম ভাবে যে দাঁড়িয়ে থাকা অবস্থায় রান্নাঘরে ওই ডেড বডি থেকে, মানে ওই বডি থেকে মাথাটি পড়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়। বিচ্ছিন্ন হলে তো রাস্তা ভাই কোনো একটা সাউন্ড হবে কিছু একটা, ওইটা হঠাৎ করে মাথা থেকে শরীর থেকে পড়ে যায়। ব্ল্যাক ম্যাজিকে এটা সম্ভব? ব্ল্যাক ম্যাজিকে সম্ভব। আমি এটা অ্যাকচুয়ালি রাসেল ভাই, আমি তো কখনো ব্ল্যাক ম্যাজিক করতে দেখি নাই বা ব্ল্যাক ম্যাজিক প্রত্যক্ষ করিনি, কিন্তু ওনার বাবা ওই যার কাছে শুনেছেন সে বলেছে এটা কালো জাদু করা। তার মানে এটা তার ওয়াইফ এটাতে কোনোভাবে ইনভলভ না, বা কেউ হচ্ছে কোনো ধারালো এবং এটা ওয়াইফের সামনে কেটে হয়েছে জিনিসটা, এবং কেউ যে ধারালো মানে কিছু দিয়ে যে মাথাটা কেটে ফেলেছে এরকম কিছু না। এবং হয়তো এরকমও হতে পারে যে সেই কারণে এই শকটা নিতে না পেরে ওয়াইফ পরের দিনই মারা গেছেন। এবং পরের দিন মারা যান, মানে উনি একসাথে 3টা অ্যাটাক করে হার্টে, একসাথে 3টা অ্যাটাক হয়। আচ্ছা, আর আপনি যার কথা বলছেন সে আপু, তিনি এখন কেমন আছেন? তো ওই ঘটনা জানার পরে প্রথমে একটু উনি শক হয়েছেন যে তাহলে এইটা কি সেই অশনি সংকেত যা আমরা 2 বোন প্রত্যক্ষ করেছি, এইটা কি আমাদেরকে বোঝানোর জন্য ছিল? আর কিছু না মিললেও বাসাটা মেলে, আর সবচেয়ে যেটা মিলে সেটা হচ্ছে যে একদম মানে বিচ্ছিন্ন একটা মাথা, এবং মাথাটা ওই যেরকম ভাবে ওনার ভাগ্নের মাথাটা উনি সামনাসামনি দেখেছিলেন ঠিক তেমনি ওই লোকটার মাথাও এরকম রক্ত দিয়ে টান দিয়ে রান্নাঘর পর্যন্ত। অনেক ধন্যবাদ আলিফ, আমরা পরবর্তী ঘটনায় আবার আপনার কাছে ফিরে আসবো। ইন দ্য মিন টাইম আমরা কিছু SMS পড়ে ফেলতে চাই। পলাশ আমাকে SMS করেছেন 5th স্টোরি, তার কাছে অসাম লেগেছে। উপল আমাদের SMS করেছেন শান্তিনগর থেকে, আলিফ ভাই ইউ আর গুড, কিপ গোয়িং। আমাদেরকে এছাড়াও সিলেট থেকে তাহা লিখেছেন আলিফ ভাইয়ের 2nd ঘটনাটা অসম। আমি বলেছিলাম যে ঘটনাটা অনেক ভালো লাগবে আপনাদের কাছে। হিমু রাজশাহী থেকে লিখেছেন রাসেল ভাই স্টোরিগুলো ভীষণ ভালো লাগছে আমাদেরকে। অনি খুলনা থেকে লিখেছেন আলিফ ভাই অসম। আলিফ আরো বেশি বেশি আসতে হবে কিন্তু আলিফ, শুধুমাত্র চেম্বার করে মানে কি বলবো যে টাকা পয়সা জমালেই হবে না, আমাদের ভূত ফ্যানের মাঝে মাঝে বেশি বেশি করে আসতে হবে। আমাদেরকে তানিম SMS করেছেন খিলগাঁও থেকে, স্টোরিটা জোস। আমাদেরকে এছাড়াও না, আসলে আলিফের নামে এটা বলা ঠিক হলো না, সে মানে প্রচুর কষ্ট করে এখানে আসে এবং আমাদের ভূত ফ্যামের ঘটনা মানে সংগ্রহ করার জন্য সে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়।
নূর মোহাম্মদ আমাদের এসএমএস করেছেন এবং নূর মোহাম্মদ এসএমএস করে বলেছেন যে তিনি শুনছেন আমাদেরকে। মিম আমাদের এসএমএস করেছেন আমাদের কবির জিঞ্জিরা থেকে, ভালো লাগছে, ফুর্তি লাগছে। আমাদেরকে ফজলে রাব্বি সিলেট থেকে লিখেছেন জাস্ট অসাম আমাদেরকে, এছাড়াও এবং লিখেছেন লং লিভ ভূত এফএম। আলিফ থ্যাঙ্কস ফর কামিং, এবং আমার মনে হয় যে আলিফ আরো বেশি বেশি করে আসবেন। আলিফকে আপনারা অনেক যে পরিমাণে উৎসাহ দিচ্ছেন। রিয়া আমাদের এসএমএস করেছেন ময়মনসিংহ থেকে, এবং লাস্ট দুইটা স্টোরি অসাম লেগেছে আমাদেরকে স্বর্ণালী এসএমএস করেছেন, তার হাজবেন্ড আকাশ সে এসএমএস পড়েন কিন্তু আমার এসএমএস কেন পড়ছেন না, পড়ে ফেললাম আপনার এসএমএস। ইশতিয়াক আমাদের এসএমএস করেছেন, রিয়াদ আমাদের ময়মনসিংহ থেকে এসএমএস করেছেন, এছাড়াও এসএমএস করেছেন আমাদেরকে অর্ণা এবং গোয়িং অসাম আমাদেরকে, এছাড়াও তারেক এসএমএস করেছেন চট্টগ্রাম থেকে, লাস্ট স্টোরিটা অসাম। আমি জানি সবাই আলিফের প্রশংসায় ফেটে পড়েছে। এবং আমাদেরকে রিফাত চাঁপাইনবাবগঞ্জ থেকে এসএমএস করেছেন আমাদেরকে আসলাম মুন্না এসএমএস করেছেন আমাদেরকে, রূপাঞ্জল রূপা খুলনা ইউনিভার্সিটি থেকে আমাদেরকে, এছাড়াও তিনিও সবাই প্রশংসা করছেন বলে আলাদাভাবে পড়ছি না। আমার বেশি প্রশংসা করলে আবার অনেকের মনে হতে পারে যে আমরা মনে হয় বানিয়ে বানিয়ে এসএমএস করি। জিনান আমাদের এসএমএস করেছেন, মাহিম চাকমা আমাদের এসএমএস করেছেন, তানিয়া আমাদের এসএমএস করেছেন, রেজা আমাদের এসএমএস করেছেন আমাদেরকে আপন ময়মনসিংহ থেকে, আমাদেরকে মতিঝিল থেকে এসএমএস করেছেন রাকিব, আমাদেরকে এসএমএস করেছেন মিতুল, এছাড়া আমাদের এসএমএস করেছেন আরো অনেকে। আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বার। জানি না হার্টবিট বেড়েছে কিনা, খুব তাড়াতাড়ি কথা বলছি। আমাদেরকে এছাড়াও আরো অনেকেই ফেসবুকে লিখছেন এবং আমাদেরকে লিখেছেন অনেকেই, এবং সেই এসএমএস গুলো নিয়ে সেগুলো নিয়ে আমি একটু পরে আসছি। আমাদের আরো একজন লিসেনার আছেন যে ধানমন্ডিতে খুবই অদ্ভুত এবং খুবই অবিশ্বাস্য একটা ঘটনার সম্মুখীন হচ্ছে, যে ঘটনাটা অনেক বড়। তিনি যতটা সম্ভব ছোট করে একটু বলবেন ঘটনাটা, এবং আমি জানতে চাই আসলে মূল ঘটনাটা আপনাদের সাথে কি ঘটেছিল। এবং আপনি তো আপনার নামটা একটু প্লিজ বলবেন। আমার নাম MD পাবেল আহমেদ পলক, আমি ধানমন্ডি 32 থেকে এসেছি। ধানমন্ডি 32 থেকে এসেছেন। আপনার ঘটনা যখন ঘটেছিল তখন আপনি প্রথমবার ঢাকা শহরে আসেন, তাই তো? জি, আমি ফার্স্ট টাইম ঢাকা। আচ্ছা, আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? হোম ডিস্ট্রিক্ট যশোর। আমরা শুনি ঘটনাটা। আসলে আমি ফার্স্ট টাইম ঢাকাতে যখন আসি, তখন মানে অ্যাট ফার্স্ট যখন ঢাকাতে যেই আসুক না কেন, আমার যেটা মনে হয় সবাই অনেকটা ইনোসেন্ট থাকে। সেই পর্যায়ে আমি আসি, এসে আমার একটা আঙ্কেলের বাসায় উঠি ফার্স্ট টাইম। তারপরে উনি আমাকে একটা ভালো জায়গায় শিফট করে দেওয়ার জন্য আমি বলি যে আমি আসলে অলওয়েজ একা থাকতে খুব বেশি লাইক করি, যার কারণে ওনাকে আমি পার্সোনালি বলি যে আমাকে একটু প্লিজ একা থাকার ব্যবস্থা করে দেন। যাই হোক, ওই মুহূর্তে আমি যে টাইমটাতে এখানে আসছিলাম, ওই মুহূর্তে একটা বাসা পাওয়া খুবই কঠিন ছিল। তারপরে উনি অনেক কষ্টে একটা বাসা ম্যানেজ করছিল, যেটাতে মানে যেটার সাথে যে বাসাটার সাথে আমার এই ঘটনাটা আসলে ঘটে গেছে। ওকে, তো আমি একদম ইনোসেন্ট পার্সন। আমি ফার্স্ট টাইম যখন ঢাকা আসছি, সেই হিসাবে ওই বাসাটাতে আমি প্রথমবার, অনেক লম্বা বিল্ডিং। যাই হোক, আমি যশোরে ফার্স্ট টাইম যখন মানে যশোর থেকে এখানে আসি, অত বড় বিল্ডিং আমার দেখার সৌভাগ্য হয় না, যেটা ঢাকাতে এসে আমি দেখছিলাম। তারপরে এসে অত বড় বিল্ডিং দেখে আমার খুব একটা শখ ছিল যে বড় বিল্ডিং এর ছাদে যা মানে আকাশটাকে ভালো করে দেখবো। যাই হোক, ওই সেন্সটা মনের মধ্যে নিয়ে আমি উপরে উঠে যাই। কাউকে আপনি এর আগে এত বড় বিল্ডিং কোনোদিন দেখেননি? না, এরকম বিল্ডিং যশোরে কোথাও দেখি নাই। ফার্স্ট টাইম ঢাকাতে একদম প্রথমবারের মতোই ওইবার ঢাকা এসেছেন? প্রথমবারই। আচ্ছা, ওকে। এরপরে যখন আমি উপরে উঠে গেলাম, উঠে যা মানে তখন সূর্য ডুববো ভাব। যাই হোক, আকাশটাকে খুব কাছ থেকে দেখে অনেক মজা লাগতেছিল। এভাবে আমি নিচে চলে আসি সন্ধ্যা হয়ে যাওয়ার ফলে। নিচে আস্তে আস্তে আমি যখন, ওই বিল্ডিংটা ছিল নবম মানে 10 তলা, কিন্তু আমি যখন 9th ফ্লোরে আসি তখন দেখি যে মানে কেমন ওই ফ্লোরটাতেই কোন একটা সেলিব্রেশন আর কি, বার্থডে পার্টি বা যাই হোক এই ধরনের অনুষ্ঠান আমি যেটা দেখলাম। অনেকে ইনভাইটেশন মানে যারা মেহমান বা অতিথি অনেকেই আছেন, এনজয় করতেছেন। তারপরে আমি ওখান থেকে মানে যখন আসতেছি, আমি উপর থেকে যখনই ওই 9th ফ্লোরে আসলাম, তখন আমার ভেতরে ফিলিংসটা বেশ অন্যরকম অনুভব করতেছি। আমি নিজেকে কেমন একটা এক্সাইটেড ফিল করতেছি, আমার খুব মানে খারাপ লাগতেছে, আর শরীরটা ভার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমি হাঁটতে পারতেছি না, এরকম একটা পর্যায়ে। তারপরে খুব কষ্ট করে আস্তে আস্তে 9th ফ্লোরে চলে আসি। আসার পরে যখন দেখি যে এরকম রিয়েলি অনেকগুলো মানুষ একসাথে, তো দেখে আমার খুব ভালো লাগছে, যার কারণে কিছুটা হলেও ভয় কাটিয়ে উঠতে পারছি। তারপরে যখন নিচে নেমে আসলাম, নিচে নেমে এসে ওখানে থাকার 2 দিন পরে আমার সাথে এই ঘটনাটা ঘটে। যাই হোক, আমি আমার ফ্রেন্ডকে শেয়ার করলাম, ওইখানকার একটা ফ্রেন্ড আসার পরে, যা 2 দিনের মধ্যে যার সাথে আমার পরিচয় হয়, সে আমাকে বলে, আমি তার সাথে শেয়ার করি যে আসলে এরকম একটা ঘটনা আমার সাথে ঘটছে। ওই ফ্লোরটায় কারা ছিল যে আজকে এরকম একটা অনুষ্ঠান হচ্ছে। যাই হোক, আমি ওনার সাথে বলার পরে আমার ফ্রেন্ড আমাকে বলে, আসলে এটা তো একটা অবিশ্বাস্য কাহিনী। সবচেয়ে বড় কথা হচ্ছে, তুমি যে ব্যাপারটা বলতেছো, বিগত 7-8 মাস যাবত ওই ফ্লোরটাতে মানে 8 আর 9 ফ্লোরে কোনো ভাড়াটিয়াই এসে থাকে না। আমি জিজ্ঞাসা করলাম কেন, তা বললো যে আসলে আমিও এটা ডিটেলস জানি না, কিন্তু যতটুকু শুনছি মানে ওখানে হন্টেড কোনো একটা কিছু আছে।
যাই হোক, তারপরে আমি ওর কথাটা বিশ্বাস করি না। আমি ভাবি আমি ফার্স্ট টাইম ঢাকাতে এসেছি তো, তাই হয়তো সে আমাকে মানে উপহাস বা রহস্য যাই হোক কোনো একটা কিছু বোকা বানাচ্ছে আপনাকে, আপনার তাই মনে হচ্ছে? এরকম মনে হচ্ছিল। তারপরে আমি ঘটনাটা সততা যাচাইয়ের জন্য নিচে চলে যাই একদম ফার্স্ট ফ্লোরে। তারপরে ওখানকার একটা দোকানদারকে আমি জিজ্ঞাসা করি যে আসলে আপনি এই বিল্ডিংটার, এই টাওয়ারটার 8-9 ফ্লোরে কারোর সাথে আপনার পরিচয় আছে কিনা বা আপনার কোনো ক্রেতা আসে কিনা নিতে। তা উনিও আমাকে ঠিক করে বলতে পারলো না। যাই হোক, আমি আমার সন্দেহটা তখনও কাটিয়ে উঠতে পারলাম না। তারপরে নিচে ওনার সাথে মানে ব্যাপারটা আমার যেটা মনে হয় যে আমি একটু মাঝখানে বলি, তাহলে জিনিসটা ছোট হয়ে আসবে, যেহেতু আমাদের আরো অনেকগুলো ঘটনা আছে। সেটা হচ্ছে আপনি তারপরে এই জিনিসটা যাচাই করার জন্য আপনি যেটা করলেন সেটা হচ্ছে আপনার কিছু বন্ধু বান্ধবকে ইনভাইট করলেন এবং আপনারা সবাই মিলে প্ল্যান করলেন যে ওই বাসায় আপনারা থাকবেন, এবং তারপরে আপনারা ডিনার শেষ করে যথারীতি কথা তখনও কিছু ঘটে নাই, আপনারা সবাই ঘুমিয়ে পড়লেন। হঠাৎ করে রাতের বেলায় আপনার ঘুম ভেঙে যায়, কি হয়েছিল? আমার ঘুম ভেঙে যায় যখন, আমার ঘুমটা মূলত ভাঙার কারণ হচ্ছে একটা অন্যরকম শব্দ, যেটা আমি ফার্স্ট টাইম শুনি আর ঢাকাতে শুনি। শোনার পরে আমি যখন শব্দটা শুনি তখনই আমার ঘুম ভেঙে যায় এবং উঠে পড়ে দেখি আমরা সবাই অবশ্যই একটা কম্বলের মধ্যে ছিলাম, মানে তিনজন একসাথে আর কি, আমার দুই ফ্রেন্ড সহ আমি। তো কম্বল থেকে বের হয়ে মানে আমি মানে শব্দটা আর শুনতে পাই না। তারপরে ভাবি হয়তো হবে আশেপাশে, মানে যেহেতু শহর হতে পারে। তারপরে যখন আমি আবার শুয়ে পড়ি ঠিক ওই শব্দটা আবার হয়। এরপরে আমি আবার ওঠার পরে মানে আমার খুব গরম লাগে, আমি অস্বস্তি ফিল করি। তারপরে আপনার কম্বলটা থেকে আমি বাইরে বের হয়ে আসি। বাইরে বের হয়ে আসার পরে আমি কম্বলের উপরে শুয়ে থাকি। হঠাৎ আমি দেখি খুব জোরে, এমন জোরে একটা বাতাস আসছে। এই বাতাসগুলো আমার বরাবর মানে আমার উপর দিয়ে যা জানালার যে বালগুলো ছিল, যেটাতে গ্লাস লাগানো ছিল, এগুলোতে লাগলো। আর আমি দেখলাম বা আমার মনে হলো যে সবগুলো গ্লাস টুকরা হয়ে গেছে, এত জোরে বাতাসটা লাগলো আর বাড়ি লাগলো। তারপর আমি মানে তখনও আমি আসলে ভয় পাচ্ছিলাম না। তারপরে যেটা ঘটলো, আমি ওটা ভেবে যে ভাবলাম হয়তো বাতাসে ভেঙে যেতে পারে, তাই বলে আমি আবার শুয়ে পড়লাম। এরপরে কিছুক্ষণ পরেই আবার আমি শুনলাম যে মানে অন্য একটা শব্দ। তারপরে আমি ঘুম থেকে উঠলাম, উঠে দেখি যে মানে ঘুম থেকে উঠলাম না আসলে মিস্টেক হয়ে গেছে আমার একটা, যেটা হচ্ছে আমি আবার একটু নার্ভাস। আমি ফার্স্ট টাইম যেহেতু একটু না, কোনো সমস্যা নাই। আপনি উঠলেন এবং আপনি এরপরে ওঠার সময় পরে আপনার মনে হলো যে আপনার কল দিয়ে পানি পড়ছে। না, কল দিয়ে পানি পড়ছে না। আসলে আমি তখন এবার রীতিমতো তখন ভয় না পেয়ে আমি নির্ভয়ে আমার দুই ফ্রেন্ডের মাঝখানে যা ঘুমাইছি, যাতে আমি মানে ওরকম কিছু একটা না ফিল করি, আমার আগে ওদের উপর দিয়ে হয়ে যাক। যাই হোক, এরপরে আমি অনুভব করলাম যে আমার কাতার উপর দিয়া মানে বিড়াল বা কুকুরের ছোট বাচ্চা বা কেউ পোষে যেটা আর কি, এরকম একটা বাচ্চা আমার কাতার উপর দিয়ে আমার গা ঘেঁষে চলতেছে। আমি তারপর আমার ঘুমটা আবার ভেঙে গেল। আমি উঠে পড়লাম, উঠে দেখলাম যে আসলেই একটি আদা সাদা বেশ মোটাসোটা একটা বিড়াল, এবং আমার খুব রাগ হলো যে আমার ঘুমে ডিস্টার্ব করতেছে বলে উঠে আমি খুব জোরে একটা লাথি দিলাম বিড়ালটাকে, যেটা ওয়ালের সাথে একটা মোটামুটি বাড়ি খেলো। আর আমার মনে হলো খুব আঘাত পেয়েছে, ও আর আসবে না ফিরে। তারপরে এবার আমি আবার রীতিমতো শুয়ে পড়লাম, কারণ যেহেতু ওদের মাঝখানে আসি আর বিড়ালটাকে তাড়িয়ে দিয়েছি, নিশ্চিন্তায় ঘুমাতে পারি সেই মর্মে। এরপরে ঘুমাতে গেছি, কিছুক্ষণ পরেই আমি আরো একটা শব্দ শুনতে পাই, যেটা হচ্ছে যে বাথরুম থেকে কেউ ট্যাপটা ছেড়ে রাখছে এই মর্মে। আমি ভাবলাম হয়তো হতে পারে পানি ছিল না এতক্ষণ, এখন পানি আসার ফলে পানিটা পড়ছে। এরপরে আমি আস্তে করে বাথরুমে যাই, ট্যাপটা বন্ধ করে দিয়ে এসে আবার শুয়ে পড়ছি আর কি। এরপরে আবারও সেই একই শব্দ আমি শুনতে পাই, যা পুনরায় বাথরুমে যা ট্যাপটা বন্ধ করে আসি। তারপরে আরো একবার আইসা আমি শুয়ে পড়ার পরে আবারও শুনতে পাই যে বাথরুমের ট্যাপটা আবার কেউ ছেড়ে রাখছে। আমার খুব বিরক্ত লাগতেছিল আর খুব জিদ উঠতেছিল। যাই হোক, অত্যন্ত রেগে যায়, আমি খুব জোরে বাথরুমের ট্যাপটা চাপ দিই, যার ফলে ওর উপরের চাবিটা আমার হাতে চলে আসে এবং পানিটা মানে খুব ফোর্সে বের হতে থাকে। এবং আমার মনে হয় যে এইভাবে যদি কিছুক্ষণ পানিটা বের হয় পুরো ফ্লোরটাই ভেসে যাবে। এখন তারপরে দেখলাম যে আমার কথাটাই সত্য হলো, যে আমি দেখতে পাচ্ছি যে পুরো ফ্লোরটাতেই পানি, মানে প্রায় 1 ইঞ্চি বা এরকম আর কি ফ্লোরটা ভরে যাচ্ছে। এবং সবচেয়ে অদ্ভুত ব্যাপার যে তখনও আপনাদের বন্ধু-বান্ধব কারো আপনি ডাকছেন কিন্তু কারো ঘুম ভাঙছে না, কেউ উঠছেও না। আমার তখনও মনে হচ্ছে না যে আমি এরকম ভাবতেছি যে তারা কেন উঠতেছে না। আমি খুব মানে জোরে চিল্লায় ডাকতেছি, তারপরও আমার কোনোটাকে তারা সাড়া দিচ্ছে না। ইনফ্যাক্ট আমি যখনই ওদের পা ধরে আর কি টেনে নেওয়ার চেষ্টা করছি, তারপরেও তাদের কোনো সংকেত আমি পাচ্ছি। তারপরে আপনি যেটা হলো সেটা হচ্ছে আপনি এরপরে মনে হয় ঘরটা ছেড়ে বাইরেও যে শুয়েছিলেন এবং সেখানেও আপনি শান্তি পাননি। না, সেখানেও শান্তি পাননি, সেখানে আবার আপনার ঘুম ভেঙেছে। হ্যাঁ, আবারও ঘুম। এবং এই ধরনের মানে রহস্যজনক ঘটনা এবং ভয় পাওয়া যা কিছু, এটা ফজর পর্যন্ত সেদিন চলেছিল এবং নানান রকমের ঘটনা ঘটেছে। কারো আপনি হুমকি শুনেছেন, এরকম ধরনের নানান কিছু শুনেছেন। এবং একটা সময় আপনি সেই মানে নিজের ভেতরের মানে কি বলবো সাহসটা একেবারে পুরোপুরি যখন হারিয়ে ফেলেন, তখন আপনি সেন্সলেস হয়ে যান। এবং সেন্সলেস হয়ে যাওয়ার পরে আরো অদ্ভুত ঘটনা ঘটে। যখন পরের দিন আপনি জেগে ওঠেন, তখন আপনি আপনার বিছানায়, এবং তারপর থেকে আপনার এই ঘটনা কেউ বিশ্বাস করেনি এখনো পর্যন্ত। কারণ আপনাদের ফ্রেন্ডরা তো সবাই
আপনাকে ওইরকম সেন্সলেস অবস্থাতেই পেয়েছিল হ্যাঁ। এবং তারা তো সবাই সুস্থ ছিলেন এবং হ্যাঁ। আপনাকে মনে হয় পরে নিয়েও যাওয়া হয়েছিল ওই ফ্লোরে হ্যাঁ। এবং ওখানে কি আপনি আসলে পানিটা নিয়ে কিছু দেখেছিলেন যে পানিতে না পুরো ভেসে আসলে গেছে আমি বা এরকম যেটা কিছু? মানে ওই সময় ওই রাত্রে আমার সাথে যে ঘটনাগুলো ঘটছিল আমি অত্যন্ত ভয় পাচ্ছিলাম এবং ওইখানে যেতে অস্বীকৃতি জানাচ্ছিলাম, কিন্তু ওরা আমাকে জোর করে নিয়ে যাচ্ছিল যে আসলে আমরা তো ছিলাম ওই রুমে, হুম। আমাদের সাথে তেমন আমাদের তো কিছু হয় কিছু না, আমরা তো হয়নি। জানি না, কিন্তু তুমি এটা কি বলছো বা এটা আসলে অবিশ্বাস্য। এখন আমি খুব জোর করছিলাম, তারপরে ওরা খুব জোর জবরদস্তি করে আমাকে ওই ফ্লোরটাতে পুনরায় নিয়ে যায় এবং আমি যা দেখি যে ফ্লোরে সবকিছু ঠিকঠাক আছে, এবং না ট্যাপটা কি ছিল? ট্যাপটার কি অবস্থা ছিল? ট্যাপটাও ঠিকঠাক ছিল আর ট্যাপটাও কি। ঠিক ছিল হ্যাঁ। এবং কোনো ধরনের কোনো ফ্লোর ভেজা বা না, এরকম কোনো কিছু ছিল না? এক ফোঁটা পানিও কোথাও পাই নাই আর কি, এভাবেই। তারপরে মানে পরে আমি ওখান থেকে যখন আমি ওদের গলা জড়িয়ে ধরে বললাম যে ফ্রেন্ড আসলে বন্ধুরা আমি বাঁচতে চাই, আমি এখানে আর এক মুহূর্ত থাকতে চাই না, আমাকে তোরা বাঁচা। আপনি বাসাটা কবে চেঞ্জ করেন? আমি বাসাটা চেঞ্জ করতে চেয়েছিলাম, এখন বাসাটা চেঞ্জ করার জন্য আমি বললাম। তারপরে বাসাটা যখন চেঞ্জ করতেছি তখন আমি একজন মুরব্বীর কাছে শুনলাম ওইখানকার ভাড়াটিয়া, সে বলল যে এই বাসাটাতেই এই রুমটাতেই নাকি এর আগে নির্বাচন সংক্রান্ত একটি কারণে মানে কোনো ঝামেলা হয়েছিল ওখানে? কোন একটা ঝামেলার কারণে ওই ফ্লোরটাতে কয়েকজন একসাথে আর কি মানে আত্মহত্যা করছিল, আত্মহত্যা করেছিল? হ্যাঁ, যেটা পোস্টার গায়ে জড়িয়ে আপনার সেটাতে পেট্রোল ঢেলে একসাথে আত্মহত্যা করছিল। সেটা 3 জন বা 2 জনের সংখ্যাটা সঠিক বলতে এটা আপনি পারি না। শুনেছেন ওখানকার হ্যাঁ, এলাকাবাসীর কাছ শুনছি। থেকে? এবং তারপরে কি এখনো আপনি যে বাসা যে চেঞ্জ করেছেন আপনার কি আর কোনো সমস্যা হয়েছে তারপর থেকে? তারপরে ওই ব্যাপারটা আমি আর ফেস করি নাই, বাসাটা বদলানোর পর থেকে আমি মোটামুটি সুস্থ আছেন হ্যাঁ আপনি? ওইভাবেই। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা চলে যাবো একটা ছোট্ট বিরতিতে, বিরতির পরে আবারও ফিরে আসছি। আরো একজন নতুন অতিথি আছেন, প্লাস ডক্টর আলিফের আরো একটা ঘটনা রয়েছে। আমরা এই দুটো ঘটনা নিয়ে আবারও ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই। কোথাও যাবেন না, স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ওয়েলকাম ব্যাক, শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আর সেই সাথে অনেক ফেসবুক পোস্ট আমরা দেখতে পাচ্ছি, অনেক কমেন্ট দেখতে পাচ্ছি। সেই কমেন্টের আগে আমাদের আরো দারুণ কিছু ঘটনা আছে, সেই ঘটনাগুলো একটু প্লিজ আমরা শোনাতে চাই। চলে আসছি আবার ডক্টর আলিফের কাছে। আলিফ, শুনি আপনার ঘটনা। থ্যাংক ইউ রাসেল ভাই। লিসনার্স, আমার এই ঘটনাটি হচ্ছে মাদারীপুর জেলার একটি ঘটনা। তো যারা ঘটনাটি প্রত্যক্ষ করেছেন, 2 হাজবেন্ড ওয়াইফের সাথে আমি সামনাসামনি কথা বলেছি। তো হাজবেন্ডের কাছ থেকে আমি পুরো ঘটনাটি শুনি এবং এটি খুব বেশি দিন আগের ঘটনাটি না, মানে আজকালকার দিনে এরকম ঘটনা ঘটতে পারে একটু কেমন জানি 2008 সালের ঘটনা এটি। আচ্ছা। তো 8 সালে 2 হাজবেন্ড ওয়াইফই আপনার প্রায় ওনারা মানে সরকারি চাকরি করার কারণে মাদারীপুরে শিফট হয়ে যায়। তো সেখানে গিয়ে একটা বাসা ভাড়া করে, বাসাটা 2 তলা বাসা এবং নিচতলায় কেউ থাকতো না, ওনারা 2 তলায় থাকতো এবং বাড়িওয়ালার কাছ থেকে ওনারা ওই এলাকা অনুযায়ী যে ভাড়া পাওয়ার কথা ছিল তাতে খুব কম খরচে ভাড়াটা পাওয়া যায় আর কি বাসাটা। তো সেই বাসাটায় ওঠার পর প্রায় মাস 3 মধ্যে ওনারা কিছু প্রবলেম অ্যারাইজ করতে দেখেন। তো প্রবলেমগুলো অ্যারাইজ করার কথাগুলো আগে আমি কিছু কথা বলতে চাই। তো ওনারা অনেকদিন যাবৎ বিয়ে করেছেন আর কি। তো ওনাদের কোনো সন্তানাদি হচ্ছিল না। তো বিভিন্ন ধরনের কবিরাজ, আপনার ডক্টরস, তারপরে অনেক হুজুরের সম্মুখীন হবার পর অ্যাডভাইস নিয়েছেন, প্লাস ওনারা ওই বাসায় নিতেও চাচ্ছিল অনেকে, কিন্তু কেউ ওই বাসাতে যেতে রাজি হচ্ছিল না। ওখানকার স্থানীয় কিছু মানুষ যেতে একদমই রাজি হচ্ছিল না বাসায়। কেন রাজি হচ্ছিল না এগুলো ইভালুয়েট করার অ্যাকচুয়ালি কারোর কোনো সময় নাই। তো ওনারা নর্মালি জীবনযাপন করা শুরু করে দেয়, মানে ওই বাসায় থাকা শুরু করে দেয় আর কি। তো ঘটনাটি ঘটে হচ্ছে মানে একদম মানে বছরের মাঝামাঝি পর্যায়ে আর কি, জুন জুলাইয়ের দিকে। 2 হাজবেন্ড ওয়াইফ ঘুমাচ্ছিল, এমন সময় রাতের বেলা হঠাৎ করে ঘুম ভেঙে যায়, কোনো কারণ নাই। ওয়াইফের ঘুম ভেঙে যায় এবং মানে ওয়াশরুমে যাওয়ার পথে উনি যখন খাট থেকে পা নামিয়ে স্যান্ডেল মানে ঘরে পড়া স্যান্ডেলটা পা দেয়, এমন সময় দেখে যে ওনার সামনে একজন মানে মাটি খুঁড়ছে, মানে মাটি অটোমেটিক ফাঁক হয়ে মাটিগুলা উপর দিকে আসছে, মানে কে জানি মাটি করে বের নিচ থেকে পানি খুঁড়ছে। আচ্ছা আচ্ছা। উনি থাকেন দোতলায়, কিন্তু রাসেল ভাই আবারও বলছি উনি দোতলায় থাকে এবং এটা ওনার ভাষ্যমতে এটা মনের ভুল না। আচ্ছা। এবং এটা স্বপ্ন না। আমি নিজে ওয়াশরুমে যাওয়ার জন্য উঠছি, পায়ে স্যান্ডেল দিলাম, এমন সময় মাটি খুঁড়ে কে জানি উপরের দিকে উঠছে এবং নিচে কেমন একটা মানে আজব টাইপের, নিচে কেমন একটা লাল ধোঁয়া টাইপের কিছু একটা, ওইটার সাথে মাথা বের করছে। এক চিৎকারে উনি তার হাজবেন্ডকে জাগিয়ে ফেলে, বলে এই দেখো 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 এখানে, এই দেখো এটা কি মাটি খুঁড়ে কে জানি বেরোচ্ছে। তোর হাজবেন্ড বলে কোথায়, কি দেখতেছো উল্টাপাল্টা কথাবার্তা। তো রাসেল এটা মনে হয় মনের ভুল। এটা তো উনি একা দেখছে, হাজবেন্ড তো দেখছে না, তো মনের ভুল হওয়ার সম্ভাবনাই বেশি। ঠিক 7 দিন পর ওনার হাজবেন্ড রাতের বেলা রাত 8টা কি 9টা বাজে খবর দেখবে, 9টার খবর ধরবে আর কি। ওইটা দেখার জন্য রান্নাঘর থেকে ওনার ওয়াইফকে চা বানিয়ে দিতে বললেন। তো ওয়াইফ বলে চাটা নিয়ে যাও। চাটা নিয়ে যেতে যেতে ড্রয়িং রুমের দিকে যাচ্ছে, এমন সময় বাড়ির ইলেকট্রিসিটি চলে যায়। ঠিক একইভাবে হাজবেন্ডের সামনে মাটি
মানে ফেরে কে জানি বের হচ্ছে, room এর মধ্যে? হাজবেন্ড দেখছে অন্য রুম, অন্য room এ, জায়গায়, drawing room। অন্য রুমে। আচ্ছা, ওকে, ফাইন। যেখানে তার টিভি ছিলেন আর কি, টিভি ছিল সেই জায়গাটা সে দেখছে যে তার চোখের সামনে কাঁপিয়ে দেওয়ার মতো ঘটনা কিন্তু একদম, মানে যে কেউ যদি হঠাৎ করে এরকম নেমে ফ্লোরে পা দেওয়ার পরে এরকম ঘটনা দেখে, খবর আছে। মাটিটা ঠিক ফাঁক হয়ে কে জানি উপরে উঠছে। এবার রাস্তা কোনো লাল ধোয়া টাইপের কেউ না, তিনি এক দৌড়ে রান্নাঘরে তোর ওয়াইফের কাছে যায়, এই তাড়াতাড়ি আসো, এই দেখো আমি একই জিনিসই দেখতেছি, তুমি যেটা দেখছিলে সেটাই। তো ওয়াইফ বলে দেখো এটা কিন্তু সত্য ঘটনা। তো দুইজন এরপরে না রাসেল ভাই অনেকে জিজ্ঞেস করে এখানে ভালো কোনো কবিরাজ বা ভালো কোনো হুজুর আছে কিনা, তাকে বাসায় গিয়ে নিয়ে বাসাটা মিলাদ পড়িয়ে আসলে সেফলি থাকা যায়। কাউকেই পাচ্ছে না রাসেল ভাই, কেউ আসবে ওই বাসায়, কারো কোনো খোঁজও দিচ্ছে না। এর থেকে প্রায় 1 মাস যাওয়ার পরে প্রচন্ড শীত, তখন রাত 9টা কি 10টা বাজে, রাতের বেলা খেয়ে ওনারা ঘুমানোর জন্য প্রিপারেশন নেবে, এমন সময় বাথরুম থেকে কি জানি হামাগুড়ি দিয়ে রুমের ভিতরে ঢুকলো। এইটা একজন দেখেন, দুইজনের হামাগুড়ি দিয়ে পুরো নেকেড একজন বডিওয়ালা একটা মানুষ, মাথায় চুল নাই, হামাগুড়ি দিয়ে ঘরের ভিতরে ঢুকছে। এরা দেখে দুইজনে এক চিৎকার দিয়ে দৌড়ে বাসার নিচ থেকে গিয়ে, কাছে একটা দোকান ছিল, ওই দোকানটা বন্ধ করবার মতো অবস্থা, ওনাকে গিয়ে বললো ভাই আমাদের বাসার মধ্যে এরকম সমস্যা হচ্ছে। পরে ওই লোকটাকে নিয়ে এসে বাসায় গেলেন, বাসায় যাওয়ার পরে দেখে যে না ওরকম বাসায় তো কিছুই হচ্ছে না। কিন্তু ওই আশেপাশে রাসেল ভাই দোকানটার বিল্ডিংটা মনে করেন 100 থেকে 200 গজ সামনে আরেকটা বাসা, পাশাপাশি কোনো বাসা নেই, ওই বাসাটা আশেপাশে পাশাপাশি কোনো বাসা নেই। তো 100 থেকে 200 গজ সামনে, তো উনারা রাতে কিভাবে থাকবেন এই জিনিসটা চিন্তা করতে করতে ডিসিশন নিলেন না ওই ওখানেই ওনার একজন পরিচিত মানুষের বাসা ছিল, ওখানে গিয়ে রাত আজকে হাজবেন্ড ওয়াইফ দুজনে ওখানে থাকবে, ওখান থেকে ঢাকা চলে আসবে, না এখানে থাকা সম্ভব না। তো হাজবেন্ড ওয়াইফ ওখানে যায় এবং যাওয়ার পরে ওখানে একজন লোকের সাথে দেখা হয়, যেই পরিচিত, সে বললো যে আচ্ছা আমার কাছে একজন লোক আছে, আপনারা সবাই পরিচিত, ফরিদপুরের আটরশি হুজুরের ওখানে, আটরশি জায়গায় ওখানে একটা হুজুর আছে, তার পরিচিত আছে, তাকে ওখানে নিয়ে আসা যায়। এরকম কেন সম্মুখীন হচ্ছে সবাই, কারণ ওনার তো সরকারি চাকরি করে, প্লাস ওনাকে ওখানে থাকতে হবে। তো আটরশির হুজুর যখন ওখানে গেলেন, যাওয়ার পরে বললো যে আচ্ছা তুমি আমাকে কিছু ইনফরমেশন দাও তো, তুমি কতদিন ধরে যাও? আমার তো বেশি দিন আসিনি, 3 মাস, তো আমি লাস্ট 1 মাস ধরে এরকম রুমের ভিতর থেকে এই জিনিসগুলো দেখি, এবং মাঝে মধ্যে দেখি উপর থেকে মাথা বের করে কে জানে তাকিয়ে আছে, আমার ওয়াইফ এবং আমি দুইজনই দেখছি। তো যখন উনি বললেন আর ঠিক আছে আমাকে কিছুক্ষণ সময় দাও, ওনার সামনে তিনি অনেক ধরনের পদ্ধতি অবলম্বন করলেন, কি সেগুলি আমি রাসেল ভাই বলছি না, কিন্তু যখন রেজাল্টটা জানালো সেটা শোনার পরে ওনারা ওই বাসায় থাকার মতো আর শক্তি সামর্থ্য শক্তি সঞ্চয় করার মতো হয়ে থাকলো না। যখন উনি বললেন তোমরা এই বাসায় কিভাবে থাকো আমি জানি না, এই বাসার মধ্যে 742টা জিন আটকা পড়ে আছে। আচ্ছা, 742টা জিন আটকা পড়ে আছে এবং বিভিন্ন ভাবে ওনারা যা দেখছিল তা ওদেরই ক্রিয়াকর্ম। আচ্ছা, তো ওর সাথে বলে যে তোমরা এই বাসায় আর থেকো না, যেভাবে পারো এই বাসাটা ছেড়ে দাও। তো ওনারা বেশি দেরি করে নেই এবং ওই জায়গাটা ছেড়ে প্রায় ওখান থেকে প্রায় 10 থেকে 15 কিলোমিটার দূরে একটা বাসা নিয়ে ওই জায়গায় সেফ লেন সাউন্ডে থাকা শুরু করে দেয়। এরপর থেকে ওনাদের সাথে এরকম ঘটনা আর ঘটে নাই, ঘটলে অবশ্যই আমাকে এই ঘটনাগুলো বলতো না। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আমরা আরো একটা চমৎকার ঘটনা শুনলাম, এবং সত্যি আপনি যদি হঠাৎ করে দেখেন যে আপনার বাথরুম থেকে এরকম কেউ বেরিয়ে আসছে হামাগুড়ি দিয়ে, বা আপনি যদি দেখেন যে সিলিং থেকে কেউ মাথা বের করছে, বা আপনি হঠাৎ করে স্যান্ডেল বিছানাতে রাতের বেলায় ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হলো, বিছানা থেকে পা নামিয়ে দিয়ে স্যান্ডেল পরতে যাবেন, এই সময় যদি দেখেন যে হঠাৎ করে কেউ মাটি খুঁড়ছে নিচে থেকে, তাহলে আসলেও ভয়ে গা শিউরে ওঠার কথা। যারা এরপরেও বলছেন যে ভয় পাচ্ছে না, তাদেরকে বলবো যে উই আর রিয়েলি সরি, যে আসলে আমার নিজেরই অনেক ভয় লাগছে এটা, এবং আপনারা সত্যি এটা অদ্ভুত ব্যাপার। কিন্তু রিপুন দাস আমাকে লিখেছেন আই লাভ ভূত এফএম, থ্যাংক ইউ সো মাচ। ফেসবুকে আমাদেরকে দেখতে পাচ্ছি যে মিম লিখেছেন যে ভূত এফএম অফ নো ওয়ে, সব সময় শুনবো, আই লাভ ভূত এফএম। আমাদেরকে দেখতে পাচ্ছি যে আর সঙ্গে সঙ্গে আরেকজন কমেন্ট করেছেন রবিন কাইটস, যে অলওয়েজ উইথ ইউ মিম। আমাদেরকে এমডি রাজীব আহমেদ এসএমএস করেছেন এবং ভয় লাগে তো তাই লিখেছেন তিনি। এছাড়া আমাদেরকে দেখতে পাচ্ছি যে এসএমএস করেছেন অনেক বিশ্বাস, এবং তিনি যশোর থেকে এসএমএস করেছেন। প্রত্যেকটা স্টোরি তার কাছে খুব ভালো লেগেছে আমাদেরকে। এছাড়াও এখানে কমেন্ট করেছেন দেখতে পাচ্ছি হ্যাভেন শাউন, এবং তিনি বলছেন আলিফ ভাই স্টোরিটা চরম। আমাদেরকে এছাড়াও আরো অনেকেই কিন্তু ফেসবুকে জানাচ্ছেন তাদের সমস্ত কমেন্ট করে তাদের মতামত জানাচ্ছেন, এবং সেগুলো আমাদের কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। কবরস্থানের ঘটনা অনেক বেশি ভালো লাগে, লিখেছেন আধারের আর্তনাদ।
আমাদেরকে এছাড়াও রোমিও SMS করেছেন এবং তিনি বলেছেন যে তিনি আমাদের এখানে কমেন্ট করেছেন। আমাদের এখানে আরো অনেকেই কমেন্ট করেছেন এবং কমেন্ট করছেন দেখতে পাচ্ছি ফেসবুকে। যারা কমেন্ট করতে চান তারা চলে যান www.facebook.com/radio.furti অথবা www.facebook.com/bhutfm.russell এবং এই দুটো পেজ কিন্তু রিয়েল পেজ। এই পেজে আপনারা কমেন্ট করলে আমরা সারা সপ্তাহ জুড়ে সেই ঘটনাগুলো আমরা পড়ি এবং আমি দেখতে পাচ্ছি যে আরো অনেকেই এখানে কমেন্ট করছেন যে এবং আমাদেরকে মুন্না কমেন্ট করেছেন এবং আমাদেরকে কমেন্ট করেছেন সোহেল লিখেছেন এটা অরিজিনাল পেজ কিনা, একটু আগে তার উত্তর দিয়েছি। আমাদেরকে এছাড়াও আরো অনেকেই কমেন্ট করেছেন এখানে। এছাড়াও SMS করছেন অনেকে, রিয়া এবং রাজিত ময়মনসিং থেকে SMS করছেন, তারা দুই ভাই ভূত FM শুনছেন। হিমেল চৌধুরী গাজীপুর থেকে SMS করছেন, অসম শো, নাইস জব, থ্যাংক ইউ সো মাচ। রেজা আমাদের SMS করছেন, আলিফ ভাই লাস্ট স্টোরিটা শুনে আমার গায়ের পশম দাঁড়িয়ে গেছে। আলিফ আমাকে বলছিল যে এই ঘটনাটা যদি আরেকটু সময় পাওয়া যেত আরো চমৎকার ভাবে বলা যেত এবং আমাদেরকে দেখতে পাচ্ছি। এছাড়াও সুমন আমাদেরকে SMS করেছেন হাসনাবাদ থেকে, আমাদেরকে SMS করেছেন নূর মোহাম্মদ, এছাড়াও SMS করেছেন সাইদ মোল্লা, আকিরা আমাদের SMS করেছেন আমাদেরকে সাদিকা, এছাড়াও SMS করেছেন মোস্তাক বেলি রোড থেকে তার ছোট্ট বেবি মাহিশা এবং তার ওয়াইফ তাবাসসুম, তারা সবাই একসাথে ভূত FM শুনছেন। পাপড়ি ভূতের গলি থেকে আমাদের SMS করেছেন, রেগুলার করেন আমাদেরকে এবং তিনি বলেছেন ঘটনার মতো হাত পা বিভৎস স্বপ্ন আমি প্রায় দেখি এবং মুক্তি চাই এই দুঃস্বপ্নের থেকে এবং হোস্টেলের ঘটনার মতো হাত পার স্বপ্ন তিনি দেখেন রেগুলার। আমরা চাই যে পাপড়ি আপনি এখানে এসে কিন্তু সবার সাথে শেয়ার করতে পারেন চাইলে আপনার সেই ঘটনাটা। মেহেদি আমাদের শেরপুর থেকে SMS করেছেন, ঋতু আমাদের খুলনা থেকে SMS করেছেন, ফজলে রাব্বি আমাদের SMS করেছেন আমাদেরকে, সুমন জ্যাকসন সহ আরো অনেকে। আমরা ছোট্ট বিরতিতে যাব এবং বিরতির পরে আরো একটা স্টোরি আছে, সুতরাং আমাদের সঙ্গে আপনাদের থাকতে হবে, কোথাও যাবেন না। স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Yes, the night comes alive with গ্রামীণ ফোন। শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত FM এবং ভূত FM এখন অন্যরকম উইথ গ্রামীণ ফোন এবং আরো বেশি ভয়ানক। আপনারা সবাই জানেন আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম। আলিফ এখন আমাদের স্টুডিওতে রয়েছে, আমাদের সাথে নতুন একজন অতিথি জয়েন করবেন এবং আমরা শুনবো তার ঘটনা। আমরা জানতে চাই শুরুতেই আপনার নামটা একটু প্লিজ বলবেন আমাদেরকে। ধন্যবাদ রাফিল ভাই, আমাকে একটু এগিয়ে কাছে এসে বলতে হবে সুযোগ দেওয়ার জন্য। আমার নাম সাজ্জাদ হোসেন সৈকত, আমি একটা বেসরকারি ভার্সিটিতে BSc করতেছি, পাশাপাশি আপনি এটা জবও করতেছি। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার ঘটনা শুনি আমরা। আমার ঘটনাটা মূলত আমার দেশের বাসা ফরিদপুরে। আর ঘটনাটা আমার বাবাকে নিয়ে। আমার বাবার বর্তমান বয়স 60 আপ, কিন্তু ঘটনাটা তার কলেজ জীবনের আর কি। তো আমি ঘটনায় চলে যাচ্ছি। আমাদের বাসা ফরিদপুরের শহর থেকে একটু ভিতরে, সাদা মানে প্রায় ওই মেশিন ঘরের কাছাকাছি চলে আইছে। ওই কাহিনীগুলো ঘটতে ঘটতে তখন দাদা ওই জায়গায় আইসে বাবার নাম ধরে ডাক দিচ্ছে জোরে করে। তখন বাবা আর কি একটু ওই ডাক শুনে সাহস হয়ে ঘরতে বাইরেছে, মেশিন ঘরতে বাইরে দৌড় দিয়ে দাদার কাছে গেছে। দাদার কাছে এই কাহিনীগুলো বলছে যে বাবা এই অবস্থা। বাবা খুব ঘামতে লাগছিল। পরে দাদা বলছে যে তুমি তো ওই জায়গা আসো নাই, তো এই জায়গা আমাদের এই জায়গা আগে থেকে এইগুলা এটা সমস্যা করে, যাই হোক আজকে তুমি একা আইছো তাই তোমার জাত করলে সমস্যা করছে, তাই ও আর আসবেন না, আমি ওই ব্যবস্থা করে দেবানি। কিন্তু এট লাস্ট আমরা যেটা জানলাম যে ওই পিচ্চিটা কি ছিল, তো আগের দিনে ধরেন কেউ যদি এখন ওই বিয়ে হওয়ার আগে যে বাচ্চা হয়ে যায় তো যারও সন্তান বলে ডাইরেক্ট সেইটা আর কি, ওই বাচ্চাটা যে জ্যান্ত পুঁতে রাখছিল আমাদের ওই ক্ষেতের পাশেই একজনের, সেইটাই আর কি ওটা সোল দিয়ে ওই ভয় দেয় তো সবাই। এই ছিল আমার কাহিনী। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কিছু SMS এখন আমরা কিছু পড়বো, ফেসবুকের কমেন্ট পড়তে চাই। আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে এখানে লিখছেন যে আমি ভূত FM আজ সারা ওয়ার্ল্ডে শোনানোর জন্য থ্যাঙ্কস রেডিও ফুর্তি। KM আলিরাজ আমাদের SMS করেছেন। আমাদেরকে এখানে SMS করেছেন হাসিব চৌধুরী এবং তিনি বলছেন তার কাছে ভয় লাগছে না এখনো। আমাদেরকে MD সাকিবুল আলম SMS করেছেন এবং তিনি বলছেন অনেকদিন পর তার 3 জন ফ্রেন্ড একসাথে হোস্টেলে ভূত FM শুনছেন। আজকের ঘটনাগুলো অস্থির, চরম লাগছে লিখেছেন জহিরুল ইসলাম জয়। আমাদেরকে মাহফুজ শুভ লিখেছেন এখানে যে আমাকে সেলফিশ বলেছেন, আমি তার কমেন্ট পড়ি না, এই জন্য আছে আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি সুমন SMS করেছেন এবং তিনি বলেছেন যে আজকের শো এক কথায় দুর্দান্ত। 2015-তে এমন ঘটনা আরো বেশি বেশি পাবো সেই প্রত্যাশাই করছি ইনশাআল্লাহ। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি উগ্রবাদী অক্টোপাস আমাদের SMS করেছেন, ভয় আছি এবং তিনি বলছেন যে কখন ঘাট থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি আরো অনেকেই এখানে কমেন্ট করেছেন। আমাদেরকে মুবিন কমেন্ট করেছেন আই লাইক ভূত FM। আমাদেরকে নূর ইসলাম দেওয়ান লিখছেন দারুণ সব ঘটনা, ভালো লাগছে। আমাদেরকে এছাড়াও আরো অনেকে এখানে কিন্তু কমেন্ট করেছেন। এছাড়াও
দেখতে পাচ্ছি মজা লাগছে, আই লাভ ভূত এফএম লিখেছেন এমডি আমির হোসেন বাবু। আমি 2 পেজ থেকে কিন্তু পড়ছি। ম্যাক্স উজ্জ্বল আমাদের এখানে লিখেছেন আমি নিয়মিত ভূত এফএম শুনি, বাট আজকে অনেক ভয় লাগছে বিকজ আমি একা একা শুনছি। আর আজকের ঘটনাগুলোও কিন্তু ভালো মানে এরকম আপনি শুধুমাত্র একা একা শুনছেন এরকম মানে শুধুমাত্র এই কারণে ভয় লাগছে এরকম মনে করেন না। আমাদেরকে মুজিবুর রহমান এখানে না আমাদেরকে এখানে কমেন্ট করেছেন মুজিবুর, এবং তিনি বলেছেন যে আমার কমেন্টটা কখনো পড়েন না, আমি পড়ে ফেলাম তো কমেন্ট। মন হিমু আমাদের লিখছেন ভয় লাগছে, আমাদেরকে পথের শেষে লিখেছেন অস্থির লাগছে, আমাদেরকে এছাড়াও সবাই মানে প্রশংসা করছেন। আমাদের SMS এ দেখতে পাচ্ছি আমাদেরকে আজকের এপিসোডগুলো অনেক ভয়ঙ্কর, আজকের এপিসোড অনেক ভয়ঙ্কর সেটা লিখেছেন, নাম লেখেননি আপনার, লাস্টে লিখেছেন নাইম। আমাদেরকে সাকিব লিখেছেন আলিফ ভাইয়ের ঘটনা মানে প্রশংসা করছিলেন। সোহেল শেখ আমাদের SMS করেছেন আজকে তার বার্থডে জন্মদিনে অনেক শুভেচ্ছা থাকলো আপনার জন্য। রায়ান আমাদের SMS করেছেন ধানমন্ডি 4 থেকে, এবং তিনি বলছেন যে আমি এত ভয় জীবনেও পাই নাই। আমাদেরকে এছাড়াও অ্যাডভোকেট মামুন মহাখালী থেকে SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন মোস্তাক বেইলি রোড থেকে তিনি এবং তার ওয়াইফ তাবাসসুম, এবং তাদের এই স্পেশাল ওয়েদারে ওয়ার্ল্ডের বেস্ট ভূত এফএম শুনছেন তারা। আমাদেরকে এছাড়াও ফাজলে রাব্বি SMS করেছেন সিলেট থেকে, আরাফাত আমাদের SMS করেছেন বনশ্রী থেকে, এবং আজকের এপিসোডটা অস্থির লেগেছে তার কাছে। সুমন আমাদের SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি। এছাড়াও সৈয়দ মোহলা, আচ্ছা আমি নামটা অনেক লম্বা নাম, আচ্ছা ইহাম আমাদের SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি। এছাড়াও মৌরি, আচ্ছা হ্যাঁ মৌরিরা আমাদের ময়মনসিংহ থেকে SMS করেছেন আমাদেরকে কবির জিঞ্জিরা থেকে, একবার SMS আপনার পড়েছি আমি। ফিরোজ আমাদের SMS করেছেন ওয়াবদা খুলনা থেকে, এবং তিনি বলছেন ভূত এফএম রক্স। আমাদেরকে এছাড়াও SMS করেছেন দেখতে পাচ্ছি এখানে আরো অনেকেই। আপনারা যারা SMS করে তাদেরকে অনেক ধন্যবাদ। আমি যারা ফেসবুকে কানেক্টেড থাকতে চান আমাদের এই এপিসোডটা আজকের এই শো শেষ হয়ে যাওয়ার পরে তাদেরকে জানিয়ে দিই যে আমাদের দুটো পেজ রয়েছে, www.facebook.com/radio.furti এবং www.facebook.com/bhutfm.russell। এই দুটো পেজে গিয়ে আপনারা কমেন্ট করতে পারেন, এবং সেখানে গিয়ে আপনারা জানাতে পারেন আজকের এপিসোডে কোন ঘটনা আপনাদের বেশি ভালো লেগেছে, কোন ঘটনাটা আপনাদের ভালো লাগেনি। এবং আমাদেরকে অবশ্যই সবচেয়ে বেশি জরুরি ব্যাপার যেটা সেটা হচ্ছে আমাদের ইমেল করে আপনাদের ঘটনা পাঠিয়ে দিতে ভুলবেন না, এবং ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm। আপনাদের সহযোগিতা প্রয়োজন, তাহলে আমরা যেতে পারবো বহুদূর, এবং আপনাদেরকে প্রতি শুক্রবার একটা করে ভয়ের রাত উপহার দিতে পারবো, যে ভয়টা আপনারা অনেক সাহসিকতার সাথে এনজয় করেন। আজকের মতো এখানেই শেষ করছি, কথা হবে আবারও আগামী শুক্রবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বলতেই হচ্ছে সাবধানে থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি, টাটা।